আসসালামু আলাইকুম, সবাইকে টার্নিং পয়েন্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান। শুরুতেই জেনে নিতে চাই যে স্যার কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। শুরুতেই জেনে নিতে চাই কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজকের লাইভ ক্লাসটি খুবই 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 গুরুত্বপূর্ণ। কারণের একটাই কারণ, আমরা বাংলাদেশ ব্যাংকের এডি সহ সিনিয়র অফিসার, অফিসার জেনারেল, অফিসার ক্যাশ সহ বিভিন্ন পরীক্ষায় যখন দেখি আমরা প্রশ্ন হুবহু তুলে দেওয়া হয়, সেটা হচ্ছে ক্লিফসেট টোফেল থেকে, সেটা হচ্ছে ব্যারনসেট টোফেল থেকে, সেটা দেখা যায় হচ্ছে আমরা দেখতে পাই পিয়ারসন অবজেক্টিভ ইংলিশ থেকে। সো আমরা এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে নিয়মিত ক্লিফসেট টোফেল অ্যান্ড ব্যারনসেট টোফেলের উপর ফ্রি ক্লাস, আজকে হচ্ছে সেই ফ্রি ক্লাসের সেশন 1। প্রতি সপ্তাহে একটা করে ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো 1, 2, 3, 4, 5 এভাবে চলতে থাকবে। তো শুরুতে একটা অনুরোধ থাকবে, আজকের ক্লাসটি যদি মাত্র 200 শেয়ার থাকে তাহলে নিশ্চিতভাবে আপনি মেনে নিতে পারেন বা নিশ্চিত থাকতে পারেন যে নেক্সট ক্লাস থেকে রেগুলারলি আপনারা ক্লাস পাবেন। কারণ আপনারা যদি শেয়ারিং করেন তাহলেই আমরা কেয়ারিং দেখাবো। সো আপনারা যদি শেয়ারিং বাড়ান, আমি যদি দেখি মাত্র 200 শেয়ার আপনারা করেছেন, তাহলে নেক্সট দিন আবারও ক্লাসে আসবো। যত শেয়ার হবে তত কোয়ালিটি বাড়বে, তত বেশি আরও বেশি আমরা এফিশিয়েন্ট হতে পারবো, আরও বেশি উৎসাহী হতে পারবো। সো শুরুতেই জেনে নিতে চাই এই মুহূর্তে কে কে আমাদের সাথে কোথা থেকে যুক্ত হয়েছেন ব্যারনস টোফেলের ক্লাস করার জন্য, ক্লিস টোফেলের ক্লাস করার জন্য। স্পেশালি এই দুইটা বই রিকমেন্ড করা হয়। আসলে বেসিক ইংলিশ সহ অ্যাডভান্স ইংলিশ এইখান থেকে খুব ভালোভাবে শেখা যায়। সো শুরুতে একটু জেনে নিতে চাই কে কোথা থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা, আমাদেরকে দেখতে পাচ্ছেন কিনা। এই সব বিষয় যদি ঠিক থাকে তাহলে আমরা ক্লাস শুরু করব। সো যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন, সবার কাছে বিশেষ অনুরোধ থাকবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা, এবং আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সো আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এটা লিখলে আমরা বুঝতে পারবো যে সাউন্ড ক্লিয়ার আছে, আপনি নিশ্চয়ই আমাদেরকে দেখতে পাচ্ছেন, এজন্য লিখেছেন যে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন। সো আমরা কিছুটা সময় নিচ্ছি, শুরুতে একটু সময় নিতে চাই যে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেই বিষয়টি দেখতে চাই। এবং আজকে ক্লাসটি বলছি একটাই টার্গেট, আপনি যদি মাত্র 200 শেয়ার হয় শুধুমাত্র এই ক্লাসটিতে, তাহলে নেক্সট টাইম আমরা রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা করব ক্লিফসেট টোফেল, ব্যারনসেট টোফেল। আপনারা জানেন বাজারে অনেকেই ক্লিফসেট টোফেল, ব্যারনসেট টোফেল কোর্স বিক্রি করে। সেই কোর্সের দাম মিনিমাম 500 টাকা বা 1000 টাকা। আর যদি আইএলটিএস এর ওইখানে যে এগুলো করতে যান তাহলে দেখবেন যে 6-7 হাজার, 8 হাজার, 10 হাজার, 12 হাজার, 18 হাজার টাকা কোর্স ফি পাওয়া যায়। তো সেটা আমরা চিন্তা করেছি টার্গেটিং পয়েন্টের রেগুলার কোর্সের বাইরে, স্পেশাল কোর্সের বাইরে, অ্যাডভান্স কোর্সের বাইরে আমরা এই ক্লাসগুলোকে সম্পূর্ণরূপে ফ্রি রাখবো ইনশাল্লাহ। সো আপনাদের সাথে এই মুহূর্তে আমি যুক্ত রয়েছি মিজানুর রহমান। সো আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন এই বিষয়টি একটু জানতে চাই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন। সো শুরুতে একটু কমেন্ট করে জানান যে আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা কিছুটা সময় নিচ্ছি আপনাদের কমেন্টের জন্য। আমরা দেখতে চাই যে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। যতক্ষণ না পর্যন্ত আপনারা রেসপন্স করবেন ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাস শুরু করব না। সো আমরা উই আর eagerly ওয়েটিং ফর yourself। সো আপনি জানাবেন যে আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, দেন আমরা অসাধারণ একটা সেশন করব। সাধারণত এই ধরনের বই, দুইটা বই কিন্তু ফুললি ইংলিশে কম্পোজ করা, সো সম্পূর্ণরূপে ইংরেজিতে লেখা। সো নিজে বোঝাটা একটু টাফ হয়ে যায়, আর সেখানে যদি আমি আপনাকে বোঝানোর জন্য হেল্প করি তাহলে বুঝতেই পারছেন বিষয়গুলো কত সহজে আমরা ইনশাল্লাহ শিখতে পারবো। খুব অল্প চাপে বেশি পানি একটা ব্যাপার স্যাপার থাকবে আজকের ক্লাসে। সো এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন একটু জানতে চাই কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, দেন আমরা মূল ক্লাসে চলে যাব। আমরা আজকে ব্যারনস টোফেল থেকে প্রায় 1 থেকে 15 নম্বর প্রবলেম পর্যন্ত সবগুলো সলভ করার চেষ্টা করব। সো দুপুর বেলা পার হয়ে গিয়েছে, এখন প্রায় বিকালের দিকে চলে আসছি। সো এই মুহূর্তে অনেকেই লাইভে থাকার কথা না, তারপর অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। বাইরে আপনি চাইলে এই মুহূর্তে ঘুরে বেড়াইতে পারতেন, এই মুহূর্তে বৃষ্টি বিলাস করতে পারতেন, এই মুহূর্তে লাইভটাকে এনজয় করতে পারতেন মুভি দেখে বা আদার্স কোনো কিছু করে, কিন্তু সেটা না করে গুরুত্বপূর্ণ একটা লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন। এটা অসাধারণ একটা পদক্ষেপ ফর ইউর জব প্রিপারেশন। সো এই মুহূর্তে কে কোথা থেকে যুক্ত হয়েছেন এই বিষয়টা একটু লিখে ফেলবেন। আমরা মনে হয় শুনতে পাচ্ছি কিনা আমি আসলে শিওর হতে পারছি না যতক্ষণ না পর্যন্ত আপনারা কমেন্ট করছেন যে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। আপনারা যখন কমেন্ট করে ফেলবেন যে কোথা থেকে আপনি যুক্ত হয়েছেন, তারপরে আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করতে পারবো। সো আমরা কিছুটা সময় নিচ্ছি। শুরুতে আমরা দেখতে চাই আসলে আপনারা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা, দেন আমরা শুরু করবো ইনশাল্লাহ। সো আমাদের সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং একই সাথে যারা ফেসবুক লাইভে এই মুহূর্তে অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। সো আজকের ক্লাসের কিন্তু আমি একটাই টার্গেট দিয়েছি, সেটা হচ্ছে অনলি 200 শেয়ার। 200 শেয়ার তো কোনো বিষয় না, 200 জন মানুষ শেয়ার করে দিলে 200 শেয়ার হয়ে গেল।
সো এইটার ভিত্তিতে যদি মাত্র একটা শেয়ারের ভিত্তিতে যদি আমরা একটা অসাধারণ সেশন পেয়ে যাই, প্রত্যেকদিন ব্যালেন্স টফেল ফ্রিতে ক্লাস পেয়ে যায়, এটা মনে হয় খারাপ কিছু হবে না। সো আমরা একটু দেখতে চাই এই মুহূর্তে কে কে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই মুহূর্তে কে কে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কোথা থেকে যুক্ত হয়েছেন। আমি মনে হয় কোনো কারণে কমেন্ট দেখতে পাচ্ছি না, এরকম কিছু একটা হইতে পারে। আমি আমার ফেসবুক থেকে এটা একটু চেষ্টা করি কে কে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওকে ওকে, সো অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, একটু জানিয়ে দিবেন প্লিজ যে আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। না হলে আমরা ক্লাস শুরু করতে পারছি না, হয় আপনারা শুনতে পাচ্ছেন না, না হলে দেখতে পাচ্ছেন না, এমন কোনো একটা সমস্যা হবে। যতক্ষণ না পর্যন্ত আপনারা কনফার্ম করছেন যে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাস শুরু করতে পারছি না। সো আমরা একটু সময় নিচ্ছি। ওকে ওকে ওকে, আমি এখানে কমেন্ট দেখতে পাচ্ছিলাম না এতক্ষণ। ভেরি গুড ভেরি গুড, আমরা তিমির বিশ্বাসকে পেয়ে গেছি। তিনি লিখেছেন খুলনা থেকে, চুক চুক লিখেছেন অল ক্লিয়ার। আমরা দেখতে পাচ্ছি দেবা, তিনি গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আহমেদ সহজিদ স্বপ্নিল, তিনি যুক্ত হয়েছেন। তিনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, ঢাকা থেকে। এবং বিপ্লব হোসেনকে আমরা দেখতে পাচ্ছি, তিনি লিখেছেন তিনি মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি তিমির বিশ্বাস, তিনি তো লিখেছেনই খুলনা থেকে। শরীফুর, আমরা কমেন্ট দেখতে পাচ্ছি না কেন, আমি তো ভাবছি ওরা শুনতে পাচ্ছে না হয়তো। হ্যাঁ, তো শরীফুল ইসলাম মুক্ত, তাকে দেখতে পাচ্ছি, দেখা ও শোনা যায়। আমরা সিয়ামুল হক কে দেখতে পাচ্ছি, তিনি লিখেছেন হ্যালো, টেক মাই গ্রিটিং স্যার, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি আনিমা যুক্ত হয়েছেন আমাদের সাথে, তিনি খিলগাঁও থেকে যুক্ত হয়েছেন। অলিউল রহমা ইসলাম বিজয় যুক্ত হয়েছেন, তিনি পিটি কে লিখেছেন, আমি জানি না পিটি কি দেখে বোঝায়। ফাতেমা বৃষ্টি, তিনি যুক্ত হয়েছেন রংপুর থেকে। বিকাশ চন্দ্র, তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমরা এখন মনে হয় কমেন্ট দেখতে পাবো নাকি। বিকাশ চন্দ্র, তিনি যুক্ত হয়েছেন বগুড়া থেকে। শিমু মন্ডল যুক্ত হয়েছেন খুলনা থেকে। জাকিরুল লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এম এন নাইম, তিনি ঢাকা থেকে যুক্ত হয়েছেন। আনিমা, তিনি যুক্ত হয়েছেন খিলগাঁও থেকে। মোহাম্মদ ফাহাদ চৌধুরী, তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে। আলোর পথের পথিক, তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে, তিনি যুক্ত হয়েছেন ফার্ম গেট থেকে। মেহেদি হাসান পেয়াল যুক্ত রয়েছেন আমাদের সাথে, তিনি যুক্ত রয়েছেন গোপালগঞ্জ থেকে। সুমাইয়া ইসলাম যুক্ত রয়েছেন আমাদের সাথে, তিনি খুলনা থেকে। এবং একসাথে সাদ্দাম হোসেন যুক্ত রয়েছেন রাজশাহী থেকে। সো আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি, আমরা এই কনফার্মেশনটার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। সো আমরা একদমই কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাব। একদম আপনার হাতে যদি এখন ব্যালেন্স টোফেল বইটা থাকে এবং সেটা যদি আপনি 72 নাম্বার পেজে যান, সেখানে যে দেখবেন যে প্রবলেম অন লেখা আছে এবং সেই টপিকটার নাম দেওয়া আছে, এটা মিসিং মেইন ভার্ব। সো আমরা এটা নিয়ে এখন আলোচনা করব। আপনি আমার মতো করে আলোচনাগুলো শুনবেন এবং আপনার কাছে যদি এই বইটা থাকে, বইটার দাম বেশি না, এটা মনে হয় 70-80 টাকা নেয়, আর পুরান বই মানে 30-40 টাকা বা 50 টাকায় পাওয়া যায়। সো বইটা আপনি কিনবেন, কিনে সুন্দর করে করে নোট করে রাখবেন। প্রত্যেকটা প্রবলেমের সাইডে যে ছোট ছোট করে জায়গা ফাঁকা আছে যতটুকু, তার আশেপাশে একটু রঙিন কালি দিয়ে বা হচ্ছে কালার পেন দিয়ে আপনি একটু মার্ক করে করে ছোট ছোট করে নোট করে ফেলবেন। অথবা আপনি চাইলে একটু স্টিকি নোট ইউজ করতে পারেন, স্টিকি নোটে লিখে স্ট্যাপল করে রাখতে পারেন। সো এটা করতে পারেন। পরীক্ষার আগে আমি যে ব্যালেন্স টোফেল থেকে এবং ক্লিপসল থেকে টোফেল থেকে যে বিষয়গুলো পড়াবো, পরীক্ষার আগে একদিন সময় নেবেন বা আপনি 2-3 ঘন্টা সময় নেবেন, নিয়ে শুধু পেজগুলো একটু উল্টাবেন আর একটু তাকাবেন, পেজগুলো উল্টাবেন তাকাবেন। আপনি যদি গ্রামার থেকে আসা প্রশ্ন না পারেন, তখন আমাকে বলেন যে স্যার আপনার কথা শুনেছিলাম কিন্তু গ্রামাটিক্যাল প্রশ্ন আমি পারিনি। ইনশাল্লাহ এই কথা বলার প্রয়োজন হবে না, কারণ আমি জানি এতটা কনফিডেন্স আছে বিধায় আপনাকে বলছি যে এই টপিকটা ইম্পর্টেন্ট বা এই বইগুলো পড়েন। আচ্ছা, সো আমরা মূল বিষয়ে চলে যাচ্ছি। আপনারা দেখবেন যে অনেকেই অনেক কথা বলে, অমুক করব তমুক করব, অমুক পড়তে হবে তমুক পড়তে হবে, কিন্তু ম্যাক্সিমাম কোচিংই দেখবেন বা ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে তারা এটা আপনাকে দিবে না, যে এই ক্লাসগুলো দিবে না বা এই নোটগুলো দিবে না। আমি একটা কথা দিচ্ছি যে আপনারা যদি শেয়ার করেন এবং সেই শেয়ারের স্ক্রিনশটটা আমাদের টার্নিং পয়েন্টের যে ইনবক্স আছে সেখানে পাঠান, সেখানে আপনাকে একটা এটার যে রয়েছে, একটা শীট রয়েছে, সেটা আপনাকে সেন্ড করে দিবে। তবে আপনাকে কনফার্ম করতে হবে যে আপনি শেয়ার করেছেন, ঠিক আছে? এটা শেয়ার করে সেটা স্ক্রিনশট দিবেন যে আমার প্রোফাইল, এখানে আমি শেয়ার করেছি এবং এই যে আপনাকে পাঠালাম, আমাকে ইনবক্সে দেওয়ার পরে আপনাকে মানে টার্নিং পয়েন্ট ইনবক্সে দেওয়ার পরে আপনাকে একটা শীট দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? একদম প্রমাণ স্বরূপ করতে হবে, এটা কিন্তু প্রমাণ সহকারে। ওকে, সো আমরা কোনো কথা না বাড়িয়ে একদম মূল বিষয়ে চলে যাচ্ছি। আমরা 1 নম্বর প্রবলেম নিয়ে প্রথমে কথা বলবো। আমি একটু বোর্ডটা চেঞ্জ করে নেই, তাহলে আমাদের একটু দেখতে সুবিধা হবে ইনশাল্লাহ। সো আমি একটু বোর্ডটা চেঞ্জ করে নিলাম। ওকে, সো আমরা প্রবলেম অন নিয়ে শুরুতে কথা বলছি। আমরা শুরুতে কিন্তু ব্যালেন্স টোফেল নিয়ে কথা বলছি। প্রবলেম 01, এখানকার টপিকটার নাম আছে মিসিং মেইন ভার্ব। সো মিসিং মেইন ভার্ব কি, বিষয়টা কি এবং এটা পরীক্ষার হলে আমরা কিভাবে দেখব সেটা নিয়ে এখন কথাবার্তা বলবো।
আপনারা দেখবেন মাঝে মাঝে পরীক্ষার প্রশ্নের ভাষাগুলো অনেক কঠিন থাকে। এই প্রশ্নগুলো পড়লেই বুঝতে পারবেন যে এই ধরনের প্রশ্নগুলো, এই ধরনের ভাষায় প্রশ্নগুলো ব্যাংকের এডি বলেন, সিনিয়র অফিসার বলেন, বিশেষ করে এই দুটোতে দেখবেন এই ধরনের প্রশ্নগুলো আপনারা পান, যেটার ভাষাগত বিষয়গুলো একটু জটিলতা থাকে। বাংলাদেশি প্রশ্ন হইলে, আমাদের টাইপের প্রশ্ন হলে সেগুলো খুব ইজি ভাষা থাকে, কিন্তু এই ভাষাগুলো কিছুটা একটু টাফ থাকে, পড়তে গেলে কেমন কেমন মনে হয়। সো আমি যে সিস্টেমগুলো শেখাই দিব, এই সিস্টেমে আপনি শুধু পড়েন, দেখবেন যে আপনার কাছে সব ইজি মনে হবে ইনশাল্লাহ একদিন। সো আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 1, যেটাতে রয়েছে মিসিং মেইন ভার্ব। একটাই অনুরোধ করেছি, কোনো বেশি অনুরোধ করিনি, যে আপনি একটা শীট নিতে চান, সবকিছু তো একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার স্যাপার আছে। সো আপনি ক্লাস শেষে শীটটা নিতে চান, শুধু আপনি একটা প্রমাণ দিবেন, ক্লাসটা শেয়ার করেছেন, তার একটা স্ক্রিনশট আমাদের টার্নিং পয়েন্টের ইনবক্সে দিয়ে দিবেন, এরপর আপনাকে একটা শীট দিয়ে দিবে ইনশাল্লাহ। সো আমরা এইখানে চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 1। আমরা এখন যেটা পড়ছি সেটা মিসিং মেইন ভার্ব। সো মিসিং মেইন ভার্ব পড়তে গেলে আমরা একটু ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্বের দুইটা রূপ আছে, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আপনারা জানেন, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটাও আপনারা জানেন। এই ফাইনাইট ভার্ব চেনার সহজ উপায় হচ্ছে, আমি সহজে শিখিয়েছিলাম আপনাদের ভার্ব অন এবং ভার্ব টু। যারা আমার শিক্ষার্থী বা আমাদের ফ্রি ক্লাসগুলো অ্যাটলিস্ট করেন তারা জানেন যে ভার্ব অন এবং ভার্ব টু, এটাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। আর যে ভার্ব 3, 4, 5 আছে, 3, 4 and 5 আছে, সেটাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। আর এই প্রবলেম এক যেটা রয়েছে, এটা হচ্ছে নাম হচ্ছে মিসিং মেইন ভার্ব। আগে পয়েন্টটা লিখে ফেলেন, মিসিং মেইন ভার্ব, মিসিং মেইন ভার্ব। নেক্সট ক্লাস থেকে, নেক্সট দিন থেকে এক চেষ্টা করবেন যেন হচ্ছে ব্যালেন্স টুয়েলভ বইটা আপনার কাছে থাকে। বইটা খুবই কম দাম স্যার, হায়েস্ট হলে মনে করেন যে নতুনটা নিতে গেলে 70-80 টাকা নিতে পারে, আর যদি পুরানটা নিতে চান পুরান নেওয়া ভালো, কারণ পুরানটার প্রিন্ট কোয়ালিটিটা ভালো থাকে, ভালো আর কি। সো ওইটার দাম নিতে পারে পুরান মার্কেটে হয়তো 40 টাকা, 30 টাকা, 50 টাকা এরকম। বইটা নিয়ে আমি যেটা বলছি প্রত্যেকদিন প্রবলেম অনুযায়ী নোট করবেন। আজকে যদি 15টা প্রবলেম পড়ায়, 15টা প্রবলেম আপনি মনে রাখেন। জাস্ট 1 নাম্বার প্রবলেমে এই ছিল, 2 নাম্বার প্রবলেমে এই ছিল, 3 নাম্বার প্রবলেমে এই ছিল, এইভাবে আপনি 100টা প্রবলেম শেষ করার পরে স্যার যদি আপনার কাছে আপনার মনে হয় যে ইংরেজি আপনি পারছেন না, তারপর আমাকে বলেন। আমি নিজে ইংরেজি শেখার প্রথম মাধ্যম ছিল এই ব্যালেন্স ট্রফেল। আমার নিজের ইংরেজি প্রপারলি শেখার, এর আগে আমি শিখেছি কিন্তু প্রপারলি সবকিছু মানে বুঝে বুঝে আত্মস্থ করেছি, সব রুলস সম্পর্কে ভালোভাবে এবং 100% শিওর হয়ে পড়তে পারছি এই ব্যালেন্স ট্রফেল থেকে, ক্লিপস ট্রফেল থেকে। সো আমি আশা করব ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করবেন, এখানে কোনো টাকা পয়সার ব্যাপার স্যাপার নাই। সো আপনি শুধু একটু শেয়ার করবেন, আর যদি শীটটা নিতে চান তাহলে ওই শেয়ারের স্ক্রিনশটটা আপনাদের হচ্ছে আমাদের ফেসবুক পেজে ইনবক্স আছে সেখানে দিয়ে দিবেন, আর কিছু করা লাগবে না। সো আসেন আমরা মূল জায়গায় চলে যাই। সো টপিকটার নাম হচ্ছে মিসিং মেইন ভার্ব। মেইন ভার্ব, আচ্ছা আমরা তো ব্যাংকের প্রিপারেশন নিচ্ছি, মনে করেন আপনি একটা ব্যাংক ওপেন করতে চান। এখন আপনি যে একটা ব্যাংক ওপেন করতে চান, ব্যাংকে আপনি অনেক ভালো ভালো কোয়ালিফাইড ব্যাংকার নিয়োগ দিয়েছেন, ভালো সিকিউরিটি গার্ড রেখেছেন, ভালো ভালো সুন্দরী মেয়েদেরকে নিয়োগ দিয়েছেন, কিন্তু এবং ব্যাংকটাকে খুব ওয়েল ডেকোরেটেড করেছেন, অন্য সব ব্যাংকের থেকে আলাদা। কিন্তু চিন্তা করেন যে এই ব্যাংকে কোনো টাকা নাই। আচ্ছা এই ব্যাংকের কি তাহলে আর কোনো ভ্যালু থাকলো? কারণ ব্যাংকের মেইন জিনিসটাই ছিল আসলে টাকা, টাকাই নাই, এই ব্যাংকের কোনো ভ্যালু নাই। অ্যাট দ্য সেম টাইম একইভাবে বলা যেতে পারে বা একই সময় বলা যেতে পারে বিষয়টা এরকম যে একটা সেন্টেন্সে সব আছে কিন্তু কি নাই, মেইন ভার্ব নাই, দ্যাট ইজ ফাইনাইট ভার্ব নাই, তাহলে ওটা কোনো সেন্টেন্স না। তাহলে একটা সেন্টেন্সে এই যে ফাইনাইট ভার্ব বললাম, একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা থাকবে? একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা থাকবে? একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা থাকবে? যদি সেন্টেন্স হয় একটা তাহলে ফাইনাইট ভার্ব হইতে হবে একটা। সেন্টেন্স যদি হয় একটা তাহলে ফাইনাইট ভার্ব হতে হবে একটা। আমি বলেছি এই ক্লাসগুলো রেগুলার দিব, ফ্রিতে দেবো স্যার, একদম ফ্রি অফ কস্ট স্যার। শুধু একটাই অনুরোধ থাকবে, কি করতে হবে স্যার? শেয়ার করতে হবে, আর কোনো অনুরোধ নেই। এবং শেয়ার একটা লিমিটেশন দিয়ে দিয়েছি, যদি আজকের ক্লাসের শেয়ার মাত্র 200 হয়, 200 শেয়ার হলেই পরবর্তী ক্লাস আবার আগামী সপ্তাহে দিয়ে দিব, এই বুধবারে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো একটু খেয়াল করবেন, একটা সেন্টেন্স একটা ফাইনাইট ভার্ব, তার মানে প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে ফাইনাইট ভার্ব থাকবে। অনেকেই আমরা পড়ি যে টেন্স, নাম্বার, পার্সন অনুযায়ী যে ফাইনাইট ভার্বগুলো, যে ভার্বগুলো পরিবর্তন হয় সেটা ফাইনাইট ভার্ব। এভাবে পড়তে গেলে ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করাটা একটু কঠিন হয়ে যায়, এজন্য এইভাবে পড়বেন। ভার্ব অন আর ভার্ব টুটাই হচ্ছে ফাইনাইট, আর 3, 4, 5 যেগুলো আছে সেগুলো নন ফাইনাইট। 3, 4, 5 এ অনেকে 4টা হয়তো চেনেন না, 4টা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি আর 5টা হচ্ছে 2 প্লাস ভিওর, এই হচ্ছে বিষয়। আর 3টা তো আমরা মোটামুটি চিনি। সো এইগুলো নন ফাইনাইট, এইটা ফাইনাইট। সো আমরা প্রবলেম নাম্বার 1 এ কি আইডেন্টিফাই করলাম? প্রত্যেকটা সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে। মনে রাখবেন এই ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে মেইন ভার্ব অথবা অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব অথবা অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব
অথবা অক্সিলারি ভার্ব। তাহলে প্রবলেম নাম্বার 1 এ আপনারা সবাই সুন্দর করে একটা কথা লিখবেন যে প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে ফাইনাইট ভার্ব থাকতে হবে, প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে ফাইনাইট ভার্ব থাকতে হবে। ফাইনাইট ভার্ব নেই ওইটা কোনো সেন্টেন্স না। আবারও বলছি, একদমই কোনো পেঁচানো কথাবার্তা না, একটা সুন্দর কথা মনে রাখেন যে একটা সেন্টেন্সে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। আসলে আমরা এক্সাম্পল দেখি। আমার এই টোফেলের ক্লাসগুলো আপনি নিয়মিত করেন, এরপরেও যদি আপনি ইংরেজি না বোঝেন তখন আমাকে বললেন যে স্যার অনেক কিছু করছি, অনেক চেষ্টা করছি ইংরেজি বোঝার, কিন্তু হচ্ছে না স্যার। আচ্ছা, এই নাম্বারটা আমরা ইনকারেক্ট এবং কারেক্ট আমরা ব্যালেন্স টোফেলে যা আছে সব হুবহু উঠাই দিছি। একটু প্রথম সেন্টেন্সটা খেয়াল করেন তো, লেখা আছে দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন আওয়ার ক্লাস উইথ লং ব্রাউন হেয়ার অ্যান্ড ব্রাউন আইস। খেয়াল করেন তো স্যার, এইখানে এই সেন্টেন্সে কোনো ফাইনাইট ভার্ব কি আছে? এই সেন্টেন্সে কোনো ফাইনাইট ভার্ব আছে? এই সেন্টেন্সে কোনো ফাইনাইট ভার্ব আছে? তাহলে যেহেতু এই সেন্টেন্সে কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে এটা কোনো সেন্টেন্স হবে না। তাহলে একটা সেন্টেন্সে অবশ্যই কি থাকা লাগবে? একটা ফাইনাইট ভার্ব থাকা লাগবে। তাহলে এই সেন্টেন্সটা যদি আপনি খেয়াল করেন, আমরা যারা নিয়মিত আমার ক্লাস করেন আপনারা যারা, তারা ডেফিনেটলি জানেন এই যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং এই যে নাউন দিয়ে শেষ হয়েছে, এই অংশটাকে আমরা বলে থাকি কোয়ালিফাইং ফ্রেজ। আর কোয়ালিফাইং ফ্রেজের ঠিক আগে থাকে আসলে সাবজেক্ট। কোয়ালিফাইং ফ্রেজের ঠিক আগে থাকে কে? সাবজেক্ট। দ্য প্রিটিয়েস্ট গার্ল, এটা হচ্ছে আপনার সাবজেক্ট। এবার একটু খেয়াল করেন তো, দ্য প্রিটিয়েস্ট গার্ল এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই এটা সিঙ্গুলার। তাহলে এরপরে যদি কোনো ভার্ব আসে সেটাকেও আনতে হবে সিঙ্গুলার। তাহলে এখানে উত্তরটা কি হবে? হ্যাজ। যে দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসের সুন্দরী মেয়েটার লং ব্রাউন হেয়ার অ্যান্ড ব্রাউন আইস, মানে বাদামি রঙের চুল এবং বাদামি রঙের চোখ আছে। তাহলে আছে অর্থে আমরা হ্যাজ ব্যবহার করি অথবা হ্যাভ ব্যবহার করি। সিঙ্গুলার তাই আমরা হ্যাজ ব্যবহার করেছি, প্লুরাল হলে হ্যাভ ব্যবহার করি। পরীক্ষা কিন্তু এভাবে প্রশ্ন আসে না, পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে সেটাও দেখাবো। হ্যাঁ, সো অধৈর্য হবো না, শুধু মনোযোগ দিয়ে শুনতে থাকি, শুধু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? আসেন, দেখবেন যে ম্যাক্সিমাম আপনাকে বলবে যে এই পার্সন পড়ো, এই ক্লিপস্টোফেল পড়ো, এই ব্যারোস্টোফেল পড়ো, কিন্তু কেউ আমাকে পড়াই দিচ্ছে না। সো এই উদ্যোগটা আমি নিয়ে নিয়েছি। সো আপনাকেও একটা উদ্যোগ নিতে হবে, জাস্ট মেক এ শেয়ার। আচ্ছা, সো একটু খেয়াল করবেন, আমরা এই প্রশ্নটিতে যদি যাই, ইন মাই অপিনিয়ন টু সুন টু মেক এ ডিসিশন, টু সুন টু মেক এ ডিসিশন। যদি এই সেন্টেন্সটাও আপনি খেয়াল করেন, এই শব্দগুচ্ছের মধ্যে কোথাও ফাইনাইট ভার্ব নেই, তাহলে ফাইনাইট ভার্ব ছাড়া কি হয় না? সেন্টেন্স হয় না। তাই দেখবেন কারেক্টে আমরা আরেকটা ফাইনাইট ভার্ব নিয়ে এসেছি, এবং ফাইনাইট ভার্ব যেহেতু নিয়েছি, এই সেন্টেন্সের সাবজেক্টও ছিল না, তাই আমরা সাবজেক্টও নিয়ে এসেছি। এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন কোন সাবজেক্ট আনবো, কোন ভার্ব আনবো, সেটা কিভাবে বুঝবো? এটা অর্থগতভাবে আমরা বোঝার চেষ্টা করবো, কিন্তু ম্যাক্সিমাম টাইমে পরীক্ষার প্রশ্ন আমাদের এভাবে থাকবে না। আপনি হতাশ হবেন না, আমাকে কিছু সময় দেন, 2-3টা প্রবলেম সলভ করতে দেন, আস্তে আস্তে আপনি এই বিষয়টা ধরতে পারবেন ইনশাআল্লাহ। সো আমরা পরবর্তী প্রশ্নটাতে যদি যাই, লেখা আছে ডু ইউ নো, তুমি কি জানো, হুইদার, এই হুইদার মানে হচ্ছে ইফ, আর ইফ মানে হচ্ছে যদি। হুইদার মানেও যদি, ইফ মানেও যদি। হুইদার দ্য মুভি দ্যাট স্টার্টস অ্যাট 7, একটু খেয়াল করেন তো, এই হুইদার আর ইফ এটা তো একটা কনজাংশন। সো একটু খেয়াল করেন, কনজাংশনের আগে একটা সেন্টেন্স আছে, তাহলে কনজাংশনের পরে আর একটা সেন্টেন্স থাকবে, আর সেখানে যদি একটা সেন্টেন্স থাকতে হয় তাহলে সেখানে একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। খেয়াল করেন, এই সেন্টেন্সের কোথাও কোনো ফাইনাইট ভার্ব নেই। সো আমরা এই যে এখানে একটা ফাইনাইট ভার্ব ব্যবহার করেছি। ও সরি, এই যে স্টার্ট ভার্বটা হচ্ছে এইখানে আছে, কিন্তু এখানে আরেকটা ফাইনাইট ভার্ব আমাদের দরকার ছিল, যেটা মিসিং ছিল, সেটা আমরা এখানে ইউজ করেছি। সো পরবর্তী সেন্টেন্সটা একটু খেয়াল করবেন, এখানে লেখা আছে স্যাম অলমোস্ট অলওয়েজ এ লট অফ ফান। খেয়াল করেন, স্যাম অলমোস্ট অলওয়েজ এ লট অফ ফান। সো এখানে ভার্ব কোথায়? ভার্বটা মিসিং, তো ফাইনাইট ভার্ব নেই। সো আমাদেরকে ফাইনাইট ভার্বটা খুঁজে বের করতে হবে। তো ফাইনাইট ভার্ব এই যে স্যাম ইজ অলমোস্ট অলওয়েজ এ লট অফ ভার্ব, ফাইনাইট ভার্ব চলে আসে। তো আমরা এই পুরোটা বিষয়ে আমরা যতটুকু শেখার চেষ্টা করলাম সেটা হচ্ছে কি, প্রত্যেকটা সেন্টেন্স, তার মানে একটা সেন্টেন্স থাকবে, একটা সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে, কারণ ফাইনাইট ভার্ব ছাড়া কোনোভাবে সেন্টেন্স হতে পারে না। ওইখানে লেখা ছিল মিসিং মেইন ভার্ব, আসলে এটা হওয়া উচিত ছিল না, হওয়া উচিত ছিল মিসিং ফাইনাইট ভার্ব। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমরা পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে সেটা একটু দেখব। আমরা যদি পার্ট এ এক্সারসাইজের পার্ট এটা একটু সলভ করার চেষ্টা করি, পরীক্ষার প্রশ্ন এই সব পার্ট উঠায় দেয়, পার্ট এ পার্ট বি এগুলো হুবহু উঠায় দেয় পরীক্ষা। বিভিন্ন দেখবেন যে আপনি যারা প্রাইভেট ব্যাংকে পরীক্ষা টরীক্ষা দেন তারা এই বিষয়গুলো রিলেট করতে পারবেন, এবং গভর্নমেন্ট ব্যাংক এডির বিশেষ করে সিনিয়র অফিসার এইসব প্রশ্ন দেখবেন যে এরকম হুবহু প্রশ্ন তুলে দেওয়া হয়। সো আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে লেখা আছে অ্যারিজোনা ড্যাশ এ ভেরি ড্রাই ক্লাইমেট। আমাদের দেশে কিভাবে প্রশ্ন আসে সেটা উদাহরণ এখান থেকে নিতে পারেন।
সো অ্যারিজোনা ড্যাশ এ ভেরি ড্রাই ক্লাইমেট, একটু বোঝার চেষ্টা করেন। এই অ্যারিজোনা এ ভেরি ড্রাই ক্লাইমেট, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। এবার একটু চিন্তা করেন, ফাইনাইট ভার্ব ছাড়া কি কোনো সেন্টেন্স এর উত্তর হইতে পারে? মানে সেন্টেন্স হইতে পারে? সেন্টেন্স হইতে পারে না। তাহলে আমার একটা অবশ্যই ফাইনাইট ভার্ব লাগবে, একটা অবশ্যই মেইন ভার্ব লাগবে। তাহলে একটু খেয়াল করেন তো এখানে কোনটা মেইন ভার্বে কাজ করতে পারে। আমরা কিন্তু পড়েছি ভার্ব অন এবং ভার্ব টু, এটাই শুধুমাত্র ফাইনাইট। আর ভার্ব থ্রি, ভার্ব ফোর, ভার্ব ফাইভ এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আজকের ব্যালেন্সড টেবল, ক্লিস্টেড টেবল ক্লাস যদি মিসিং দিয়ে আপনি অন্য জায়গায় যেয়ে বসে থাকেন, ঘুমায় থাকেন, রেস্ট নেন, তাহলে আপনার পড়াশোনা এরকম ঘুমায় যাবে, জিমায় যাবে, চাকরি পেতেও এরকম দেরি হবে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বাই ইউজিং মানে বাই কি বলবো স্ক্রলিং দ্য ফেসবুক অর আদার্স। সো আপনি একটু চেষ্টা করেন এখানে একটু স্টেবল হওয়ার, একটু সময় দেওয়ার। আমরা হয়তো 1-1.5 ঘন্টা একটা সেশন করবো, অনেক কিছু জানতে পারবো। এবং দেখবেন আপনি যখন প্রাইভেট ব্যাংকের প্রশ্ন সলভ করতে যাবেন, এডির প্রশ্ন সলভ করতে যাবেন, সিনিয়র অফিসারের প্রশ্ন সলভ করতে যাবেন, এগুলোই পাবেন ইনশাল্লাহ। সো একটু খেয়াল করেন, এইটা তো ভার্ব প্লাস আইএনজি আছে যেটাকে আমরা বলি V4, এটাও তো ভার্ব প্লাস আইএনজি আছে যেটাকে আমরা বলি V4, আর এটা তো একটা প্রিপোজিশন। প্রিপোজিশন তো আর ভার্বের কাজ করবে না, রাইট? সো একটু খেয়াল করেন, এইখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাজ আছে, এটা ভার্ব অন, তাহলে এটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্ব হতে পারে মেইন ভার্ব। সো উত্তর হবে অ্যারিজোনা হ্যাজ আ ভেরি ড্রাই ক্লাইমেট। শেষ। এরপরের প্রশ্নটা যদি আমরা চলে যাই, এরপরের প্রশ্নটাই আমরা যদি 2 নাম্বার প্রশ্ন একটু দেখার চেষ্টা করি, দেখেন তো 2 নাম্বার প্রশ্নে ভুল আছে কোথায়। 2 নাম্বার প্রশ্নে ভুল আছে কোথায়, একটু লেখার চেষ্টা করবেন। 2 নাম্বার প্রশ্নে ভুল আছে কোথায়, 2 নাম্বার প্রশ্নে ভুল আছে কোথায়, 2 নাম্বার প্রশ্নে ভুল আছে কোথায়, সবাই একটু খুঁজে বের করার চেষ্টা করবেন। এই যে পিন পয়েন্ট এররের যে ব্যাপারটা, এই ব্যাপারটা এখান থেকে আসছে। এই একটা অপশন থেকে প্রশ্ন দেওয়া, আর এই যে পিন পয়েন্ট এরর, বাংলাদেশে পিন পয়েন্ট এররের যে বিশাল ব্যাপার সময় দীর্ঘদিন ধরে চলে আসছে। আগে এক সময় দেখবেন যে ইউনিভার্সিটি পরীক্ষাও আসতো, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায়, তারপর MBA IBA MBA পরীক্ষায় অনেক আগে দেখবেন শুরু থেকে এগুলো আসতেছে। বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষায়, প্রাইভেট ব্যাংকের কঠিন প্রশ্ন যখন হয়, এই ব্যাপারগুলো টোফেল থেকেই মনে করেন যে স্টার্টিংটা শুরু। সো একটু খেয়াল করবেন যে এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি পিন পয়েন্ট এরর, এই ধরনের প্রশ্ন আমরা পরীক্ষা দেখতে পাই। সো এখানে কোথায় ভুল আছে সেটা খুঁজে বের করতে হবে, এই ধরনের প্রশ্নে কোথায় ভুল আছে সেটা খুঁজে বের করতে হয়। সো আপনি একটু খেয়াল করেন, এইখানে এই যে আমার সাবজেক্ট আছে ভেনামাস স্নেকস, এটা আমার সাবজেক্ট না? তাহলে সাবজেক্টের পরে আমার কি থাকা লাগে? ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব থাকা লাগে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? উইথ দেখতে পাচ্ছি প্রিপোজিশন। প্রিপোজিশন কি মেইন ভার্বের কাজ করতে পারে? কখনোই পারে না, কখনো সম্ভবই না। প্রিপোজিশন কখনো মেইন ভার্বে কাজ করতে পারে না, তবে ক্ষেত্র বিশেষে এটা করে, সেটা আলাদা ব্যাপার, সেটা বাধ্য হয়। কিন্তু স্পেসিফিক যে বিশেষ সাধারণ সেন্টেন্স, জেনারেল সেন্টেন্সে প্রিপোজিশনকে আপনি কখনোই ভার্ব হিসেবে কাজ করতে দেখবেন না। সো ডেফিনেটলি এটা ভার্ব হবে না। এখানে আমরা প্রিপোজিশনটা ভার্ব হবে না। এখানে আমরা যে ভার্বটা ইউজ করব সেটা অবশ্যই ফাইনাইট ভার্ব হতে হবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, এই প্রবলেম 2তে চলে যাব। আপনারা BCS, প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক সহ যে কোনো পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসে। ইন্টারমিডিয়েটে ক্লাস 9-10-এও আমরা এখান থেকে একটা প্রশ্ন পড়তাম যে একটা সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, আর যদি কোনো ভার্ব আসে তাহলে সেটা নন ফাইনাইট হবে। এখন নন ফাইনাইটের মধ্যে তো 2 প্লাস ভার্ব আছে, নন ফাইনাইট ভার্বের মধ্যে ভার্ব প্লাস আইএনজি আছে, কিন্তু আমরা ম্যাক্সিমাম বুঝতাম না যে কখন 2 প্লাস ভুয়ান বসাবো আর কখন ভার্ব প্লাস আইএনজি বসাবো। এরকম কিছু স্পেসিফিক শব্দ আছে যে শব্দগুলোর পরে 2 প্লাস ভিওয়ান বসে। আমার অনেক স্পেশাল ক্লাসে আপনারা শুনে থাকবেন যে আমি প্রায় কিছু শব্দ আপনাদেরকে বলে শোনাই। অ্যাগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেইল, ফরগেট, হোপ, হেজিটেট, ইন্টেন্ড, লার্ন, ম্যানেজ, মিন, নিড, অফার, প্ল্যান, প্রিপেয়ার, প্রিটেন্ড, প্রমিস, রিফিউজ, সিম, টেন্ট, থ্রেটেন, ওয়েট, ওয়ান, উইশ, ডিজায়ার, স্ট্রাইভ, অ্যাটেম্পট। এই যে শব্দগুলো বললাম, এই প্রত্যেকটা শব্দের পরে 2 প্লাস ভিওয়ান বসে। এখন আপনি যদি এই শব্দগুলো না জানেন ভাই, তাহলে এরপর কোন শব্দগুলোর পরে 2 প্লাস ভিওয়ান বসে, কোন শব্দগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি বসে, এটা তো আপনি স্পেসিফিক্যালি উত্তর দিতে পারবেন না, পরীক্ষার সময় কনফিউশনে থাকবেন। সো এইখানে আমরা যেমন দেখতে পাচ্ছি লেখা আছে ওয়ান্টেড স্পিক। এখন ওয়ান্টেড পরে তো 2 প্লাস ভিওয়ান বসে, তাহলে এখানে কি হবে? ওয়ান্টেড টু স্পিক, ওয়ান্টেড টু স্পিক। তাহলে স্যার শব্দগুলো একটু লিখে দেন। অবশ্যই লিখে দিব, নোট করে নেবেন, দ্রুত লিখবেন, নোট করে নেবেন। লিখবেন নিচের শব্দগুলোর প্রত্যেকটা প্রবলেমে আমি ঠিক যতটুকু কথা বলতেছি ওটা সুন্দর করে একটা স্টিকি নোটে নোট করে রাখেন, অথবা আপনার স্টিকি নোট কেনার দরকার নেই, ওই বইতে যেখানে ফাঁকা জায়গা আছে ওখানে নোট করে রাখেন। তারপরে কি করতে হবে, কিভাবে ইংরেজি ভালো করতে হবে, এটা আমি আস্তে আস্তে করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, সো একটু খেয়াল করবেন, নিচের শব্দগুলোর পরে
শব্দগুলোর পরে বা ভার্বগুলোর পরে লেখেন, ভার্বগুলোর পরে টু প্লাস ভার্ব ওয়ান বসে। কি বসে? টু প্লাস ভার্ব ওয়ান বসে, যেটাকে আমরা বলি ইনফিনিটিভ বলি। ঠিক আছে? আচ্ছা, সো একটু খেয়াল করবেন, আমরা লেখা শুরু করি, একটু দ্রুত লিখবেন। অ্যাগ্রি, অ্যাপিয়ার, লিখবেন অ্যারেঞ্জ, আস্ক। মুখস্থ করবেন এই চারটা মুখস্থ করবেন। এই চারটা যখন মুখস্থ হয়ে যাবে, পরে আরো চারটা নেবেন, এভাবে ভাগ ভাগ করে করে মুখস্থ করবেন, তাহলে মুখস্থ হয়ে যাবে। ছন্দ পড়তে যাবেন না, গল্পও পড়তে যাবেন না ভাইরে। ছন্দ, গল্প এইসব কোনোদিন মনে থাকে না। এটা শুধু ফেসবুক ভিউ বাড়ে, এটাতে শুধু মনে করেন যে শুধু শেয়ার বাড়ে, এটা যারা করে তাদের ব্যবসা বাড়ে, কিন্তু আপনার মনে থাকে না ভাই। এত ছন্দ পড়তে যায় না, এত গল্প পড়তে যায় না। যত ছন্দ পড়তে যাবেন, যত গল্প পড়তে যাবেন, ওই গল্প আর ওই ছন্দ মনে রাখার জন্য আবার ছন্দ বানানো লাগবে। বললাম, লিখে রাখেন, মিলে যাবে পরে। সো যেটা বলতেছি আপনি শুধু পড়ার চেষ্টা করেন। অ্যাগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক। ক্লেইম কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ। ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, দ্রুত লিখে ফেলবেন। ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ। ক্লেইম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ। এরপরে এই পাশে লিখবেন এক্সপেক্ট, ফেইল, ফরগেট, হোপ, হেজিটেট, ইন্টেন্ড, লার্ন, এটা এল, লার্ন। ম্যানেজ, মিন। আমি ঠিক যে সিরিয়ালে লিখছি আপনি সেই সিরিয়ালে লেখার চেষ্টা করেন। ম্যানেজ, মিন। এখানে কিভাবে পড়বেন? এক্সপেক্ট, ফেইল, ফরগেট, হোপ, হেজিটেট, ইন্টেন্ড, লার্ন, ম্যানেজ, মিন। এপাশে লিখবেন নিড, অফার, প্ল্যান। 18,000 টাকার কোর্স আপনি পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি ফেলে সেটার গুরুত্ব থাকে না। তবে আমি জানি আমার শিক্ষার্থীরা ফ্রি জিনিসের গুরুত্ব বোঝে, কারণ আমার শিক্ষার্থীরা ওয়াইজ এবং ম্যাচিওর। সো আপনি ক্লাসগুলো একটাই শর্ত দিছি, কোনো টাকা পয়সা লাগবে না, শুধু ক্লাসটা শেয়ার করবেন। আর যদি শিট নিতে চান আমাকে নক দিয়ে বলবেন না স্যার শিটটা দেন। নো, আপনি কোচিং এর পেজে একটা মেসেজ দিবেন এবং আপনি যে শেয়ার করেছেন তার একটা স্ক্রিনশট পাঠাবেন, যে বা স্যার বা ভাই আমি এই স্ক্রিনশট দিলাম, এই যে আমি শেয়ার করছি, এটা প্রমাণ, আমাকে মিজান স্যারের ওই শিটটা দেন। ওকে, সো একটু খেয়াল করবেন। নিড, অফার, প্ল্যান, প্রিপেয়ার, প্রিটেন্ড, প্রমিস, প্ল্যান, প্রিপেয়ার, প্রিটেন্ড, প্রমিস। রিফিউজ বানানটা ঠিক করে লিখে দিন, নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। রিফিউজ, সিম, টেন্ড, থ্রেটেন, ওয়েট, ওয়ান্ট, উইশ। এর সাথে আর কয়েকটা শব্দ একটু এক্সট্রা দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে ডিজায়ার, স্ট্রাইভ, অ্যাটেম্পট। দ্রুত লিখে ফেলবেন। যাদের লেখা হয়ে গেছে ডান লিখে ফেলবেন, লেখা হয়ে গেলে ডান লিখবেন, এখনই লিখবেন, পরে বলে কোনো কিছু নাই স্যার। এখন বসছেন, এখনই সময়টা নষ্ট হোক, পরে কিছু নাই। আমরা শুধু কি করি, একটা জিনিস পাইলে শেয়ার, একটা জিনিস পাইলে সেভ করে রাখি, একটা জিনিস পাইলে ছবি তুলে রাখি, পরে আর ওটা পড়া হয় না। ভাই ওই ছবি আপনাকে অভিশাপ দিচ্ছে যে তুই তো আমাকে সেভ করে রাখছিলি, পরে পড়বি বিদায়, তুই তো পড়িস নাই আমাকে। হ্যাঁ, এই জন্য চাকরিতে দেরি হচ্ছে স্যার, ওসব ডিলিট করে দেন। হ্যাঁ, সো যেটা পেয়েছেন সামনে, এটা এখনই শেষ করেন। যে পত্রিকার ইয়াটা টার্নিং পয়েন্ট থেকে শেয়ার করা হয়েছে, ওটা ওই সময় পড়ে ফেলেন। পরে 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 করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। আমরা সারা জীবন একটা কাজ মনে হয় সবাই করেছি, যে আজকে না কালকে থেকে ভালো করে পড়বো, 1 তারিখ থেকে ভালো করে পড়বো, শনিবার থেকে ভালো করে পড়বো, এইভাবেই দিন চলে যাচ্ছে। কালকে আর কখনো আজকে হচ্ছে না। সো আজকের কাজটা আজকেই করেন, এখনকার কাজটা এখনই করেন। আচ্ছা, সো যারা লিখে ফেলেছেন একটু ডান লিখে ফেলবেন, দ্রুত লিখে ফেলবেন ডান, দ্রুত লিখে ফেলবেন। আমি একটু দেখতে চাই আপনারা আসলে ডান লিখতেছেন কিনা, আমি একটু দেখতে চাই যে আপনারা আসলে ডান লিখতেছেন কিনা, আমাদের কমেন্ট দেখতে একটু সমস্যা হচ্ছে। সো ওকে, দ্রুত লিখে ফেলবেন।
অনেকে উত্তর লিখেছিলেন, দীপঙ্কর এবং রিমা আপনারা উত্তর লিখেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শরীফুল ইসলাম মুক্তকে পেয়েছি, তিনিও উত্তর লিখেছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সিয়াম স্যার লাইভ চ্যাটে কমেন্ট করা যাচ্ছে না, ভিডিও কমেন্ট করতে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, কমেন্ট করতে থাকেন। একটু সবাই লিখবেন, যাদের লেখা হয়ে গেছে ডান লিখবেন, নাহলে আমি বুঝতে পারবো না স্যার। হ্যাঁ, আমার শুধু বিশেষ অনুরোধ স্যার, আপনি টফেলের আমি 100টা প্রবলেম পড়াবো, আর ক্লিপসের টফেল থেকে আমি মিনি টেস্ট 1 2 3 4 করাবো, এবং স্পেশাল আরো কিছু কিছু দেওয়ার চেষ্টা করব। এর একটাই চাওয়া শুধু আপনাদের কাছ থেকে, কোনো কোর্স টোর্সে ভর্তি হওয়া লাগবে না, শুধু ক্লাসটি শেয়ার করবেন। এবং আমি যদি আজকে ক্লাস থেকে বের হওয়ার পরে যে দেখি যে না আপনারা 200 শেয়ার করে ফেলেছেন, আপনার শেয়ারটা আপনি করেন, আরেকজনেরটা আপনি আরেকজন করবে, সমস্যা নেই, আরেকজনেরটা আপনার করে দেওয়া লাগবে না। 200 শেয়ার হলে নেক্সট ক্লাসে আপনি ইনশাআল্লাহ আমি বুধবারে দেওয়ার চেষ্টা করবো, তবে আগামী সপ্তাহে অবশ্যই হবে, বুধবারে আগেও হয়ে যেতে পারে, ডিপেন্ডস অন যে আপনারা কত মানে ওয়েল অ্যাকসেপ্টেড হয়েছে এই ক্লাসটা, সো তার উপর ডিপেন্ড করবে। সো একটু খেয়াল করবেন, এই শব্দগুলোর পরে আমি বলেছি 2 + v1 বসবে। এবার আমরা একটা উদাহরণ উপরে লিখে দেই, যেমন আমি যদি লিখি আই ওয়ান্ট, খুবই সহজ উদাহরণ দিচ্ছি, বাকিগুলো আমরা ব্যারোস্ট্রফেল থেকে দেখব। ড্যাশ ইউ, একটু খেয়াল করেন, আমরা তো সবাই জানি একটা সেন্টেন্সে একটাই ভার্ব থাকবে, আর একটা ভার্ব আসলে হয় আইএনজি হবে, না হলে ভার্ব 3 হবে, না হলে এটা সি, হ্যাঁ, না হলে টু হেল্প হবে, তারপরে ডি নাম্বার শুধু হেল্প দিয়ে দিলাম। বলেন তো দেখি কোনটা উত্তর হইতে পারে ভাই, এখানে বলেন তো দেখি কোনটা উত্তর হইতে পারে, কোনটা উত্তর হইতে পারে, একটু দেখতে চাই কোনটা উত্তর হতে পারে। তো স্বাভাবিকভাবে, একদম স্বাভাবিকভাবে দেখলেই আমাদের মনে হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি হইতে পারে, ভি3 হইতে পারে, 2 + v1 হইতে পারে, কারণ একটা সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকবে। আর যদি কোনো ভার্বের দরকার হয় তাহলে সেটা নন ফাইনাইট হবে। এখন নন ফাইনাইট তো ভার্ব 3, ভার্ব প্লাস আইএনজি, নাহলে 2 + v1। এখন কোনটা দিব? বিপদে পড়ে গেছি না? হ্যাঁ, বিপদে পড়ে গেছি না? এই বিপদ থেকে উদ্ধার করার একটাই সুযোগ, সেটা হচ্ছে এই শব্দগুলো চেনা। দেখেন তো এই শব্দটাকে আপনি চেনেন কিনা, এই যে শব্দটাকে আপনি চেনেন, ঠিক আছে? অনেকে আমার মুখস্থ পড়া দেখে হয়তো হতাশ হয়েছেন যে স্যার এত সুন্দর করে বলতেছে, আমি কিভাবে এত সুন্দর করে হয়তো বলতে পারবো না। এটা আপনিও পারবেন স্যার, আপনার শুধু প্রথমে বিশ্বাস করতে হবে যে আমি পারি। দ্বিতীয়ত আপনাকে একটু টেকনিক্যালি পড়াশোনা করতে হবে, যে প্রথমে আমি এই 4টা শব্দ একটু দেখি ভালো করে কি কি আছে। অ্যাগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক। অ্যাগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক। অ্যাগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক। অ্যারেঞ্জ আস্ক, তাহলে কি কি আছে? অ্যাগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক। তাহলে এই যে 4টা দেখলাম, অ্যাগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, এরপরে পরেরগুলো দেখবো ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ। এইভাবে দুটো করে, তিনটা করে, চারটা করে আমি যেভাবে বক্স রেখেছি এইভাবে মুখস্থ করবেন। আপনি একবারে সব মুখস্থ করতে পারবেন না, তো আমি যে একবারে সব মুখস্থ করিনি স্যার। সো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখেন, আমরা যদি এইখানকার ইনকারেক্টটা একটু খেয়াল করি, একটু মনোযোগ দিয়ে দেখেন, একটু খেয়াল করেন, এই যে ডিমান্ড শব্দটা কিন্তু আমরা পড়েছিলাম। এবার খেয়াল করেন তো, ডিমান্ডের পরে কি নোয়িং হয়? ডিমান্ডের পরে নোয়িং হয়? ডিমান্ডের পরে নোয়িং হয় না, ডিমান্ডের পরে হয় টু নো। এই যে নিচে উত্তর দিয়ে দিছি, ডিমান্ডের পরে টু নো, আমি দিয়ে দেইনি, ব্যানার্সেটফেল নিজেই দিয়ে দিয়েছে। পরেরটা খেয়াল করেন, এইখানে দেখেন তো, হি আই ইন্টেন্ড ইনফর্ম ইউ, আই ইন্টেন্ড টু ইনফর্ম ইউ, এখানে ভুল আছে, এই দেখে খেয়াল করেন, ইন্টেন্ট শব্দটা আমরা পড়েছিলাম, ইন্টেন্ট শব্দটা আমি কিন্তু অক্ষরগুলো সিরিয়ালি দিয়ে দিয়েছি, এটা মানে ব্যানার্সেটফেলও সিরিয়ালি আছে, এবং আমি কয়েকটা শব্দ অতিরিক্ত দিয়ে দিয়েছি যেগুলো ব্যানার্সেটফেলে নাই। সো একটু খেয়াল করবেন, এই যে ইন্টেন্টের পরে দা ইনফরমেশন হবে না, ইন্টেন্টের পরে কি হবে? টু ইনফর্ম হবে, টু ইনফর্ম, কারণ ইন্টেন্টের পরে 2 + v1 বসে। আরেকটা শব্দ দেখেন, এইখানে খেয়াল করেন, এইখানে আমরা দেখতে পাচ্ছি প্ল্যান শব্দটা আমরা পেয়েছিলাম, প্ল্যান, প্রিপেয়ার, প্রিটেন্ড, প্রমিস। প্ল্যান, প্রিপেয়ার, প্রিটেন্ড, প্রমিস। তাহলে প্ল্যানের পরে তো আপনি ভার্ব প্লাস আইএনজি দিলে হবে না ভাই, আপনি ভি3ও দিলে হবে না, আপনাকে অবশ্যই কি বসাইতে হবে? 2 + v1। এই জন্য পরীক্ষার সময় আমরা অনেকেই উত্তর খুঁজে পাইতেছি না, আমাদের কাছে সবগুলো উত্তর মনে হইতেছে। কেন সবগুলো উত্তর মনে হচ্ছে? কারণ ওই যে আমরা জানি না যে কোন শব্দগুলোর উপর স্পেসিফিক্যালি 2 + v1 বসাবো, কোন শব্দগুলোর উপর স্পেসিফিক্যালি ভার্ব প্লাস আইএনজি বসাবো, এটা আমরা শিওর হচ্ছি না। এই জন্য আমাদের কনফিউশনটা থেকে যাচ্ছে, আর ওই 1 মার্ক আমাদের বড় ডিফারেন্স নিয়ে চলে আসতেছে। সো একটু খেয়াল করব, তাহলে আমরা বাইং লিখতে পারবো না, আমাদের লিখতে হবে টু বাই। আমরা আরেকটু সামনের দিকে যেতে চাই, এইখানে আরো একটা প্রশ্ন আছে, ইনকারেক্টটা যদি আমরা খেয়াল করি, এখানে দেখেন টেন্ড, আমরা পড়েছিলাম রিফিউজিং, টেন্ড, থ্রেটেন, ওয়েট, ওয়ান্ট, উইশ। এই যে আমরা টেন্ড পেয়েছি, তাহলে টেন্ডের পরে তো ভার্ব প্লাস আইএনজি হবে না, টেন্ডের পরে কি হবে? 2 + ভার্ব 1, এই যে টু ইমপ্রুভ। এবার আমরা একটু সামনের দিকে যাই, আমরা এখন দেখবো এক্সারসাইজ পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ এবং পার্ট বি, এই প্রশ্ন দুটো একটু দেখবেন।
পার্ট এর উত্তরটা সবাই একটু লেখার চেষ্টা করবেন। খুবই সহজ প্রশ্ন। দেখেন এই ধরনের প্রশ্ন আসলে বড় প্রশ্ন দেখে মনে হয় কি না কি উত্তর, কিন্তু খেয়াল করেন one of the least effective way of storing information is learning. লার্নিং শব্দটা আমরা পেয়েছি না, লার্ন, ম্যানেজ, মিন। ম্যানেজ মিন কি ছিল? accept, expect, fail, forget, hope, hesitate, intent, learn। এই যে সেই লার্ন শব্দটা আমরা পেয়েছি, লার্ন। তাহলে এরপরে যদি আরেকটা ভার্ব আসে তাকে টু প্লাস ভার্ব ওয়ান হইতে হবে। তাহলে কি হইতে হবে? টু প্লাস ভার্ব ওয়ান হইতে হবে। খেয়াল করেন এই যে টু রিপিট, কি পেয়েছি? টু রিপিট। এই বইটা সম্পূর্ণ ইংরেজিতে লেখা, আমরা এই জন্য পড়তে ভয় পাই, কিন্তু এইটা একদমই সহজ একটা বই যদি আমার কাছ থেকে আপনি শুধু কথাগুলো শোনেন। তাহলে এই প্রবলেম নাম্বার 2 তে আপনি শুধু মনে রাখবেন কিছু শব্দ আছে যে শব্দগুলোর পরে ইনফিনিটিভ বসে, টু প্লাস ভি ওয়ান বসে। এখন আমাকে কি করতে হবে? শব্দগুলো মুখস্থ রাখতে হবে, আর কিছু না। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমরা যে পরীক্ষায় দেখি মাঝে মাঝে প্রিন্ট পয়েন্ট এরর আসে, দেখেন কত বড় প্রশ্ন, দেখেন এবং প্রশ্নের ভাষাটা দেখেন। দেখে এরকম প্রশ্নগুলো আমরা দেখবেন যে লাস্ট অফিসার জেনারেলেও কত বড় বড় প্রশ্ন ছিল। প্রশ্ন পড়তে যেয়ে মনে করেন যে সময় শেষ হয়ে গেছে। লাস্ট অফিসার জেনারেল না, সরি, আমাদের যে 21 সাল ভিত্তিক যে অফিসার জেনারেল ছিল সেটার প্রশ্ন পড়তে যেয়ে দেখবেন যে ম্যাক্সিমাম সময় শেষ। এত বড় প্রশ্ন, এবং প্রাইভেট ব্যাংকে মাঝে মাঝে এটা আপনারা ফেস করেন অনেকে। তো দেখেন প্রশ্ন কত বড়, কিন্তু উত্তর একেবারে সহজ। আমরা একটা শব্দ পড়েছি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি সিম, একটু খেয়াল করেন, সিম আমরা পেয়েছিলাম না? রিফিউজ সিম, রিফিউজ সিম, টেন থ্রেটেন, ওয়েট ওয়ান্ট উইশ, ওয়েট ওয়ান্ট উইশ। ভালো করতে হলে, ভালো পড়াশোনা করতে হলে, কোনো কিছু মনে রাখতে হলে প্রথমে নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ করতে হয়। সেটা হচ্ছে আমি এটা পারবো। এই হ্যার মাথায় যে পড়াচ্ছে এর মাথায় কি এমন আছে যে আমার মাথায় নাই, সো হ্যাঁ পারতেছে, আমি কেন পারবো না? তো এই বিশ্বাসটা নিজের মধ্যে যখন গ্রো করবেন, নিজের মধ্যে স্টাবলিশ করবেন, তখন দেখবেন যে আপনি আস্তে আস্তে পারা শুরু করছেন ইনশাল্লাহ। সো এই প্রশ্নটা ডেফিনেটলি একদমই সহজ ছিল। আমরা সিন পেয়েছি, তাহলে এরপরে টু প্লাস বি ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান। আমরা ম্যাক্সিমাম একটা সমস্যা আছে, আমরা গ্রামাটিক্যাল প্রশ্ন মাঝে মাঝে সলভ করতে যাই মিনিং দিয়ে। সবকিছুকে মিনিং দিয়ে করা যাবে না। মিনিং দিয়ে সলভ করা প্রশ্ন এক ধরনের, গ্রামেটিক্যালি সলভ করা প্রশ্ন আরেক ধরনের। দুইটা আলাদা টাইপ, দুইটা আলাদা টাইপ। একটা হচ্ছে মিনিং দিয়ে আপনি সলভ করতে পারবেন, আর একটা হচ্ছে গ্রামেটিক্যালি সলভ করতে হবে। গ্রামেটিক্যাল প্রশ্ন গ্রামেটিক্যালি সলভ করতে যেতে হবে, কারণ ওটা যদি আপনি মিনিং দিয়ে করতে যান তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি। আমরা এখন পড়বো প্রবলেম 3। আমরা এতক্ষণ কি পড়েছি? কিছু শব্দ পেয়েছি যার পরে টু প্লাস ভি ওয়ান বসে। তাহলে এখন এমন কিছু শব্দ জানবো যে শব্দগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি বসে। লেখা রয়েছে ভার্ব দ্যাট রিকোয়ার্স অ্যান আইএনজি ফর্ম ইন দ্য কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টে বা অবজেক্টে যে ভার্বগুলো আইএনজি গ্রহণ করে, কারা তারা? তাদেরকে খুঁজে বের করতে হবে। আসেন আমরা লেখা শুরু করি, একটু দ্রুত লিখে ফেলবেন। নিচের ভার্বগুলোর পরে লিখবেন, নিচের ভার্বগুলোর পরে, ভার্বগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি বসে। আপনাদেরকে যাদেরকে ব্যারনস্টফেল, ক্লিস্টোফেল এবং মাঝে মাঝে আমি পেয়ারসন অবজেক্টিভ ইংলিশ পড়াই, এরপরেও যাদেরকে যাদের মনে হয় যে না আরো কিছু, অনেক কিছু, ভাই এর বাইরে আর কিছু নাই, এর বাইরে আর তেমন কোনো বই বাংলাদেশে কেউ পড়ে না তেমন। আর যদি আপনার আইএলটিএস প্রিপারেশন হয় সেটা আলাদা, ভিন্ন কথা। সো আমরা যদি এইখানে দেখি ভার্বগুলো একটু লিখে ফেলবেন। অ্যাডমিট, অ্যাডমিট, অ্যাভয়েড, অ্যাপ্রিশিয়েট, appreciate, can't help, complete, consider, can't help, complete, consider। আমি প্রত্যেকটা প্রশ্নে একটা টপিক নিয়ে কথা বলতেছি। আমরা যেমন গ্রামার শিখতে গেলে অনেক কিছু নিয়ে কথাবার্তা বলি, ওরকম না। আজকে একটা একটা করে সর্বস্ব পড়তেছি, একটা একটা করে কথা বলতেছি, সেটাতে আমরা একটা সামারি করবো। যেন 1 নম্বরে আমরা শিখেছি মিসিং মেইন ভার্ব, দ্যাট মিন্স ফাইনাইট ভার্ব। একটা সেন্টেন্সে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, একটা রুলস আপনার শেখা হয়ে গেল, একটা পার্ট শেষ হলো। 2 নম্বরটা আমরা শিখেছি কিছু ভার্ব আছে যার পরে ভার্ব প্লাস আইএনজি বসে না, ভার্ব 3 বসে না, টু প্লাস ভি ওয়ান বসে। 2 নম্বরটা শেষ হলো। এখন 3 নম্বরটা পড়তেছি, কিছু ভার্ব আছে যার পরে টু প্লাস ভি ওয়ান বসে না, ভার্ব 3 বসে না, ভার্ব প্লাস আইএনজি বসে, সেটা শিখছি। সো কান্ট হেল্প, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ। দেখেন এটা একটা রিদম আছে, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মাইন্ড, মিস। এই যে মাইন্ড শব্দটা দিয়ে যে কতবার পরীক্ষায় প্রশ্ন আসছে, আপনি যে কোনো গ্রামার বই খুলে দেখেন। তো
তো গ্রামার বইতেও লিখছে এখান থেকে নিয়ে লিখছে, আমিও যদি লিখি এখান থেকে নিয়ে লিখবো। আচ্ছা, সো খেয়াল করবেন, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মাইন্ড, মিস। মেনশন, মাইন্ড, মিস। কতবার যে এই মাইন্ড থেকে প্রশ্ন আসছে, আপনার শুধু একটু বইটা খুলে দেখবেন, যে কোনো ইংরেজি বই, যে কোনো গ্রামারিক্যাল বই যেগুলো আছে। এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মাইন্ড, মিস। পোস্টপোন, পোস্টপোন, প্র্যাকটিস, postpone practice, quit, recall, recommend, recall, recommend, regret, resist, risk, resume, stop, suggest, tolerate, understand। যারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন, যদি আপনি নিয়মিত টফেল ক্লাসগুলো করেন, আপনি যদি কোনো কোর্সে ভর্তি না থাকেন কোনো সমস্যা নেই, আপনি টফেল ক্লাসগুলো করেন, মন দিয়ে করেন। আপনার ইংরেজি থেকে আসা প্রশ্ন যদি আপনি না পারেন, সেই দায়ভার সম্পূর্ণ আমার। আপনি আমার কাছে ভর্তি হননি, ফ্রিতে পড়ছেন, তারপর আমি বললাম সেই দায়ভার আমার, আর কারোর দায়ভার নাই। আচ্ছা, এই যে আমি দাগ দাগ দিয়ে দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে দিই, এটার মানে কি, কিভাবে পড়তে হয় জানেন? এভাবে পড়তে হয়, অ্যাডমিট, অ্যাভয়েড, অ্যাপ্রিশিয়েট, অ্যাডমিট, অ্যাভয়েড, অ্যাপ্রিশিয়েট। ওকে, তিনটা শব্দ হয়ে গেল। কান্ট হেল্প, কমপ্লিট, কনসিডার, কান্ট হেল্প, কমপ্লিট, কনসিডার, কান্ট হেল্প, কমপ্লিট, কনসিডার। আর তিনটা হলো। এবার এই তিনটা একসাথে পড়তে হয়, অ্যাডমিট, অ্যাভয়েড, অ্যাপ্রিশিয়েট, কান্ট হেল্প, কমপ্লিট, কনসিডার। এই 6টা হয়ে গেল। এবার নতুন আরো 3টা পড়তে হয়, ডিলে, ডিনে, ডিসকাস, ডিলে, ডিনে, ডিসকাস, ডিলে, ডিনাই বা ডিনে যাই বলেন, ডিসকাস। সো এইবার এই 3টা হয়ে গেল। এবার প্রথম 3টা, তারপরের 3টা, এই 3টা একসাথে করেন, অ্যাডমিট, অ্যাভয়েড, অ্যাপ্রিশিয়েট, কান্ট হেল্প, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনে, ডিসকাস। শেষ। এবার এটা কয়েকবার বলার চেষ্টা করেন, দেখবেন আপনার মুখস্থ হয়ে যাবে। তারপর আবার আপনি ডান পাশে চলে যান, এখান থেকে আবার শুরু করেন, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মাইন্ড, মিস, পোস্টপোন, প্র্যাকটিস। ডান পাশে চলে যান, কোয়াইট, রিকল, রিকমেন্ড, রিগ্রেট, রিসিস্ট, রিস্ক, রিজিউম, স্টপ, টলারেট, টলারেট, আন্ডারস্ট্যান্ড। এভাবে পড়ে। সো একবারে হবে না, কয়েকবার চেষ্টা করেন, আস্তে আস্তে হবে। আপনি যখন হেঁটে হেঁটে লাইব্রেরিতে যাচ্ছেন, হেঁটে হেঁটে কোথাও যাচ্ছেন, বা আপনি পার্ট টাইম জব করছেন, সেখান থেকে আসার সময় বলতে বলতে আসেন, তাহলে সহজ হয়ে যাবে। এইটাও পড়ার পরে আপনি যে কোনো বইয়ের, ইংরেজি বই থেকে দেখেন, হিউজ কোশ্চেন আপনি পারবেন, হিউজ। আর এরপরে প্রবলেম নাম্বার 4 একটা অসাধারণ টেকনিক দিব, যেটা দিয়ে আপনি অনেক প্রশ্ন সলভ করতে পারবেন। তাহলে এই শব্দগুলোর পরে কি হবে, ভার্ব প্লাস আইএনজি। যেমন আমরা যদি স্টপ শব্দটাকে নিই, গ্রহণ করি, তাহলে যদি আমরা লিখি হি স্টপস, সে বন্ধ করেছিল, স্টপস, স্মোক। একটু খেয়াল করেন তো, এই যে স্টপ শব্দটি আছে, এরপরে কি বলতে হয়, ভার্ব প্লাস আইএনজি। তাহলে স্টপ টু স্মোক হবে না, স্মোকড হবে না, তাহলে কি হবে, স্মোকিং, স্মোকিং। এই যে আমরা স্টপস এর পরে ভার্ব প্লাস আইএনজি বসাই দিলাম, হয়ে গেল। আচ্ছা, সো আমরা একটু চলে যাচ্ছি আমাদের যে ব্যালেন্স ট্রফেল রয়েছে, তার প্রবলেম 3-এ কি কি কারেক্ট ইনকারেক্ট রয়েছে সেগুলো দেখতে। সো দেখেন, প্রথম ইনকারেক্টটাকে আমরা কারেক্ট করব পরে। দেখেন, শি ইজ কনসিডার, কনসিডার শব্দটা আমরা পড়েছি না, অ্যাডমিট, অ্যাভয়েড, অ্যাপ্রিশিয়েট, কান্ট হেল্প, কমপ্লিট, কনসিডার। তো কনসিডারের পরে কি বসবে, ভার্বের সাথে আইএনজি, কিন্তু ওরা কি বসিয়েছে, টু গো, যেটা অ্যাবসলিউটলি রং। তাহলে কি হবে, কনসিডারিং গোয়িং, হয়ে গেল। অনেকে বলবে স্যার শুনতে তো কেমন শোনা যায়, আরে শোনা দিয়ে তো আর আপনার ইংরেজি হবে না, ইংরেজি হবে গ্রামারের উপর ভিত্তি করে। পরের প্রশ্নটা দেখি, হি এনজয় টক, তাহলে আমরা পড়েছি এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মাইন্ড, মিস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মাইন্ড, মিস। তাহলে এনজয় পড়েছেন, তারপরে ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে আপনি কিভাবে টক বলেন, টক তো হবে না, কি হবে, টকিং। আর প্রত্যেকটা ইনকারেক্টের সাথে কারেক্ট দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, পরেরটা দেখবেন, হাঙ্ক কমপ্লিটেড, শেষ করেছে, দ্য রাইটিংস, হবে না, দ্য রাইটিং হবে না, কি হবে, কমপ্লিটেড যেহেতু রয়েছে, এরপর শুধু ভার্ব প্লাস আইএনজি বসাইতে হবে। অনেকে প্রশ্ন করবে স্যার দা রাইটিং দিলে সমস্যা কোথায়, সমস্যা আছে ভাই,
সমস্যা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা নাউনের কাজ করে এবং সেটাকে আমরা জিরান বলি। এই নাউনটা নন কাউন্টেবল নাউন, আর নন কাউন্টেবল নাউনটাকে আর্টিকেল বসে না। যাই হোক, ওসব বিষয় নিয়ে আমরা কথা বলবো না। ওসব বিষয় আমাদের এই ব্যারাসের টোফেলে আলাদা আলাদা করে একটা সেকশন আছে প্রত্যেকটা টপিক নিয়ে, প্রত্যেকটা টপিক নিয়ে আমরা কথা বলবো। শুধু আপনি বিশেষ অনুরোধ থাকবে এই 100টা প্রবলেম নোট করেন, এই 100টা প্রবলেম আপনি নোট করেন, শুধু 1 নাম্বার দিয়ে লেখেন, প্রত্যেকটা সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকা লাগবে, আর কিছু লিখতে হবে না। 2 নাম্বার দিয়ে লেখেন, কিছু ভার্ব আছে ভার্বগুলো লিখে ফেলেন, লিখে লিখে এরপর 2 + V1 বসে। 3 নাম্বার প্রবলেম দিয়ে লেখেন, কিছু ভার্ব আছে যার পর ভার্ব প্লাস আইএনজি বসে, এই সে ভার্বগুলো লেখেন। এবার 4 নাম্বার প্রবলেম দিয়ে যা পড়াবো সেটা লেখেন। এভাবে 100টা একটা নোট করেন, যেখানে পরীক্ষা দিতে যাবেন শুধু এই 100টা টপিক আপনি দেখে যাবেন, দেখবেন আপনি সব কমন পাচ্ছেন। যে প্রশ্ন আসছে সেটা আপনি সলভ করতে পারছেন, সেটা অ্যান্সার করতে পারছেন স্যার। বিলিভ মি অর নট, শুধু করে দেখেন। এমনিতে তো মানুষের চাকরি পাইতে 5-7 বছর 4-5 বছর লেগে যাচ্ছে, তা আমার কথা শুনে আপনি 6 মাস নষ্ট করে দেখেন, হইলে ভালো, না হইলে আপনি আপনার মতো 5-6 বছর ধরে পড়েন, সমস্যা নেই আমার কোনো। তো আসেন আমরা এই বিষয়টিতে চলে যাচ্ছি। এই যে আমরা মিস শব্দটি পেয়েছি, তো মিসের পরে তো 2 + V1 বসানো যাবে না, তাহলে কি হবে? মিস ওয়াচিং ভার্বের সাথে আইএনজি। পরবর্তী প্রশ্নটা দেখেন, সি মেনশনস। এই যে আমরা মেনশন শব্দটা পেয়েছি, মেনশন শব্দের পরে স্টপ আর হবে না, কারণ মেনশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। এটা প্রত্যেকটা জিনিস সলভ করে দিচ্ছি ফ্রি অফ কস্ট, ফ্রিতে। ফ্রিতে করতেছি, আপনি আমার জন্য সামান্য জিনিস করতে পারছেন না, জাস্ট শেয়ার, তাহলে আর আমি কেমন অনুপ্রেরণা পাবো? কারণ আপনার যেমন উদ্দেশ্য রয়েছে চাকরি পাওয়া, আমারও উদ্দেশ্য আছে কোচিংটাকে আরেকটু বড় করা, রাইট? আচ্ছা, সো আমরা একটু সামনের দিকে চলে যাব। আমরা পার্ট এ তে চলে যাচ্ছি স্যার, দেরি না করে। পার্ট এটা একটু খেয়াল করবেন, সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করেন। যারা কমেন্ট করার সুযোগ পাচ্ছেন বা করতে পারতেছেন তারা একটু পার্ট এর উত্তরটা একটু লেখার চেষ্টা করবেন প্লিজ। পার্ট এর উত্তরটা একটু লেখার চেষ্টা করবেন। পার্ট এ। ও বাই দ্য ওয়ে, একটা জিনিস তো আপনারা অনেকেই জেনে গিয়েছেন, আবার যেহেতু ফেসবুকে আপনি আমার সাথে যুক্ত রয়েছেন তার মানে এই খবর আপনি অলরেডি পেয়েছেন। আমরা 1017টি পদের একটা সিনিয়র অফিসার সার্কুলার পেয়ে গেছি। সো আমরা সবাই সার্কুলার দেওয়ার পরে, স্যার কবে পরীক্ষা হবে, কবে অমুক হবে, তখন আমার ওই যে আনাস একটা ছেলে ছিল না, তার বুয়েটে পড়া, তার মতো বলতে হয় তোর সিলেবাস শেষ হয়েছে, এরকম বলতে ইচ্ছা হয়। সো ভাই, কবে পরীক্ষা হবে সেটাকে প্রায়োরিটি না দিয়ে আপনি যেমন 23 সাল ভিত্তিক পরীক্ষার্থী যদি হন, তাহলে আপনি নভেম্বর ডিসেম্বর ধরে আপনার সিলেবাস শেষ করার চেষ্টা করেন বাই এনি কস্ট। এখন আপনি যদি পরীক্ষা আরেক মাস পরে হয় তাহলে 1 মাস বেশি পাইলেন, ওই সময় আপনি রিভাইজ করতে পারবেন। এখন পরীক্ষা কবে হবে সেটা ধরে যদি আপনি এরকম আস্তে 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 চলতে থাকেন বাংলাদেশের ট্রেনের মতো, তাহলে হবে না। আপনাকে বুলেট ট্রেনের মতো আগাইতে হবে। আপনি টার্গেট নেন যে আমার পরীক্ষা হবে নভেম্বরের 1 তারিখে, তাহলে নভেম্বরের 1 তারিখে যদি আমার পরীক্ষা হয় তাহলে আমার কোন স্পিডে পড়া উচিত, আসলে সেই স্পিডে পড়াশোনা করেন, ঠিক আছে? তারপরে নভেম্বরের পরে যদি 1 মাস বেশি পান তাহলে তো একটু বেনিফিট পাইলেন, বোনাস পেয়ে গেলেন। এই সার্কুলার গুলো হচ্ছে মানে ওই সার্কুলার গুলো পরীক্ষা দ্রুত নিয়ে নেবে, এটা বুঝতে হয়, নিজে নিজে এগুলো চিন্তা করতে হয়। হ্যাঁ, সো একটু খেয়াল করেন, আমরা 1 নম্বর প্রশ্নটা পেয়ে গেছি, আমরা এখানে ফিনিশ শব্দটা পেয়ে গেছি। তো আমাদের আর কোনো কিছু দেখার দরকার হবে না, কারণ ফিনিশের পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে সেই ভার্বটা 2 + V1 হবে না, সেটা আর বেস ফর্ম হবে না, সেটা কোনোভাবেই ভার্ব 3ও হবে না। সো টু রাইট তো হবে না, শুধু রাইটও হবে না, রাইটিংও হবে না, আমার তার সরি রিটেনও হবে না, তাহলে কি হবে? রাইটিং। একটা জিনিস বলি, এই প্রশ্নগুলো দেখেও যাদের কাছে সহজ মনে হয় তাহলে বিশ্বাস করেন আপনি অন্য লেভেলে চলে গেছেন, আপনার ইংরেজি আর না পড়লেও চলে, কারণ আপনি এই সবগুলো সব পারতেছেন। তার মানে এই ব্যারোস্টেবল ক্লিস্টেবল যারা পারে তাদেরকে ধরা হয় যে না আপনি ইংরেজি ভালোই পারেন, আপনি আইএস দিলে এখন ভালো করবেন। সো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, পার্ট 2। এখানে যদি আমরা খেয়াল করি মেনি পিপল আছে, ঠিকই তো আছে, এটা প্লুরাল আছে, এটা প্লুরাল আছে, কোনো সমস্যা নেই। হ্যাভ সাবজেক্ট প্লুরাল আছে, ভার্ব প্লুরাল আছে, ঠিকই তো আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি V3, হ্যাভ এর পরে V3 বসবে, এটাও তো ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি স্টপ টু স্মোক রয়েছে, যেটা অ্যাবসলিউটলি রং, এটা দেওয়া যাবে না, কারণ স্টপ স্মোকিং হবে। স্টপ কি হবে? স্মোকিং, কারণ স্টপের পরে ভার্বের সাথে আইএনজি বসে। সো টু স্মোক কোনোভাবে হবে না, উত্তরটা হবে স্মোকিং, উত্তরটা হবে স্মোকিং। আসেন আমরা পরবর্তী চলে যাই। এবার যে প্রবলেমটা রয়েছে, প্রবলেমটার নাম হচ্ছে ভার্ব ফ্রেজেস দ্যাট রিকোয়ার্স অ্যান আইএনজি ফর্ম ইন দ্য কমপ্লিমেন্ট। কিছু ভার্ব ফ্রেজ আছে যেটার পরে কমপ্লিমেন্ট বসে, ভার্ব প্লাস আইএনজি বসে। কিছু ভার্ব ফ্রেজ রয়েছে যেটার পরে ভার্ব প্লাস আইএনজি বসে। এইটাকে আপনি একটু ডিফারেন্ট ভাবে শেখেন, আমার মতো করে শোনেন, আমার মুখ থেকে শোনেন, আপনার কাছে একদম ইজি মনে হবে, এটা তো আমি পারতাম। আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা জানি যে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের টু এর পরে ভার্বের কি বসে? বেস ফর্ম বসে, বেস ফর্ম।
যেমন ওই যে আমরা লিখেছিলাম যে আই ওয়ান্ট টু হেল্প, এই যে দেখেন টু এর পরে ভার্বের বেস ফর্ম অবশ্যই, টু হেল্প ইউ ফর জব প্রিপারেশন, জব প্রিপারেশন, আমি আপনাদেরকে হেল্প করতে চাই জব প্রিপারেশনের জন্য। সো টু এর পরে ভার্বের বেস ফর্ম বসেছে, ঠিক আছে। টু বাদে পৃথিবীতে যত প্রিপোজিশন আছে, টু বাদে পৃথিবীতে যত প্রিপোজিশন আছে, মানে আপনি যতগুলো চেনেন আর কি, এই সব প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে। টু বাদে বাকি সব প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে। টু বাদে বাকি সব প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে। সো আপনি এটাকে নোট করবেন, বইতে নোট করবেন। টু বাদে টু বাদে টু বাদে বাকি সব প্রিপোজিশনের পরে, বাদে বাকি সব প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। টু বাদে বাকি সব প্রিপোজিশনের পরে কি বসে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে আসেন আমরা ভার্ব প্লাস আইএনজি বসাই দেখি। যেমন হি কেম, সে এসেছিল, ফর হেল্পিং মি। একটু খেয়াল করেন, এই যে প্রিপোজিশন আছে, টু বাদে বাকি সব প্রিপোজিশন, এইখানে ব্যালেন্স টেবল আপনাকে বলতেছে যে ভার্ব ফ্রেজ, মানে গ্রুপ ভার্ব যেটাকে বলতেছে, বলছে ভার্ব ফ্রেজের পরে ভার্বের সাথে আইএনজি বসে। তো আমি এভাবে শিখতে গেলাম কিভাবে, কি জন্য আমি এভাবে শিখি, যেখানে প্রিপোজিশন আছে তার পরে ভার্বের সাথে আইএনজি বসবে। তাহলে টু বাদে বাকি সব প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি বসাবো? আইএনজি বসাবো। এটা মনে রাখলে হয়। কিন্তু ঝামেলা আছে, টু এর পরে তো বেস ফর্ম বসে, ঠিক আছে, কিন্তু কিছু ব্যতিক্রম টাইপের কিছু দুষ্টু টু আছে। এই দুষ্টু টু গুলোর পরে আবার ভার্বের সাথে আইএনজি বসে। আসলে আমরা কিছু দুষ্টু টু লিখি। লিখবেন ব্যতিক্রম টু এর পরে, ব্যতিক্রম টু এর পরে, ব্যতিক্রম টু এর পরে ভার্ব প্লাস আইএনজি বসে। এখন তাহলে আমাদের ব্যতিক্রম টু গুলো জানতে হবে না? আসেন আমরা ব্যতিক্রম টু গুলো নোট করে নিই। সো হেডিং দিয়ে ফেলবেন ব্যতিক্রম টু, ব্যতিক্রম টু, ব্যতিক্রম টু এর পরে ভার্ব প্লাস আইএনজি বসে। এই যে তিনটা কথা বললাম, এই তিনটা কথা সংক্ষেপে ছোট্ট করে স্টিকি নোটে লিখবেন, বা ওই বইতে সুন্দর করে নোট করে নেবেন, নিয়ে রেখে দিবেন। এইটা মাঝে মাঝে সলভ করার চেষ্টা করবেন। আপনার যখন দেখবেন যে মাত্র আধা ঘন্টার মধ্যে আপনি ব্যালেন্স টেবল এই প্রবলেমগুলো শুধু সলভ করতে পারতেছেন, তখন বুঝবেন যে আপনার ইংরেজি আর পড়ার কিছু নাই, এবং আপনি আধা ঘন্টাতেই সলভ করার সক্ষমতা রাখবেন ইনশাল্লাহ এক সময়। শুধু পেজ উল্টাবেন, ও বুঝতে পারবেন 1 নম্বরে এই আছে, 2 নম্বরে এই আছে, 3 নম্বরে এই আছে, 4 নম্বরে এই আছে। একটু পরে আমি প্রবলেম 7, 8, 9 পড়াবো, যেখানে লজিক্যাল কনক্লুশন ইন দ্য পাস্ট, ইন দ্য প্রেজেন্ট, ইন দ্য রিপিট অ্যাকশন আছে, যেগুলো থেকে প্রায় পরীক্ষা দেখবেন প্রশ্ন আসে বিভিন্ন বিভিন্ন পরীক্ষায়। কিন্তু আমরা ধরতেই পারি না, যেখানে সুডা প্লাস ভিত্তি দেবো, মাস্টার প্লাস ভিত্তি দেবো, না মাস প্লাস ভার্ব ওয়ান দিব, না মাস প্লাস ভার্বের সাথে মাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি দিব, বুঝতেই পারি না। সেটা নিয়ে কথা বলবো একটু পরে ইনশাআল্লাহ। তো যেটা নিয়ে কথা বলছিলাম যে ব্যতিক্রম টু, আসেন আমরা একটু ব্যতিক্রম টু দেখি। ব্যতিক্রম টু কোনগুলো? দ্রুত লিখে ফেলবেন, সিরিয়ালি লিখবেন। be accustomed to, be accustomed to, addicted to, advanced to, adjacent to, adapt to, adjust to, close to, confess to, committed to, contribute to, due to, devoted to, in addition to, look forward to, object to, oblige to,
open to, opposed to, owing to। আপনারা মনে খেয়াল করেছেন, ডেফিনেটলি ইউ আর ম্যাচিউর এনাফ। সো আপনারা খেয়াল করেছেন যে আমি অক্ষর বিন্যাস অনুযায়ী লিখছি, একদম অক্ষর বিন্যাস, ঠিক যেভাবে প্রবলেম 1 প্রবলেম 2 লিখেছিলাম ঠিক সেভাবেই প্রবলেম 3 লিখছি। এভাবে কিন্তু ব্যালেন্স টপলে লেখা নেই, সেগুলো আপনাকে এক্সট্রা নোট দিয়ে দিচ্ছি। অপোজ টু ওয়িং টু লিখবেন প্রিফার টু, prefer to, refer to, with a view to, with an eye to, with an eye to, be, get, become, plus used to, suggested to। দ্রুত লিখবেন। তাহলে আমরা এখানে তিনটা কনসেপ্ট একসাথে শিখলাম, যে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, টু বাদে বাকি সব প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, আর ব্যতিক্রম কিছু টু আছে, সেই ব্যতিক্রম টু গুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে। এই তিনটা কনসেপ্ট, এই তিনটা কনসেপ্ট ছোট্ট করে স্টিকি নোটে লেখেন, লিখে 4 নম্বর প্রবলেমে স্টাপল করে রাখেন। এবার ওখানকার এক্সারসাইজ গুলো দেখেন, আমি যেগুলো দেখাই দিব, এরপরে পার্ট এ বির উত্তরও দিয়ে দিব। সেই ভেবে আস্তে আস্তে আগান, দেখবেন যে আপনার প্রিপারেশন অসাধারণ হয়ে যাবে। আপনি যদি 23 সাল ভিত্তিক হন, তাহলে 23 সাল ভিত্তিকের জন্য একটা চাকরি হয়, ইংরেজি এখান থেকে কভার হয়ে যাক, ম্যাথ তো আমরা আছি, বাকিগুলো এভাবে আস্তে আস্তে কভার করতে থাকেন। সো এই ছিল বিষয়। এর একটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। যদি এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা দেখে দেখবেন যে প্রায় পরীক্ষায় প্রশ্ন কমন আসে। আচ্ছা, সো আমরা পরে চলে যাচ্ছি, এই প্রশ্ন চলে যাব, একটু খেয়াল করবেন। আমরা এই যে দেখতে পাচ্ছি লাইকলি, লাইকলি পরে কি বসানো হয়েছে? নো। মনে রাখবেন লাইকের পরে ভার্বের সাথে আইএনজি বসে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। লাইকের পরে ভার্বের সাথে আইএনজি বসে, কিন্তু লাইকলি পরে 2+V1 বসে, লাইকলি এর পরে 2+V1 বসে। এটা একটা এক্সট্রা জিনিস আমরা পেয়ে গেলাম এখান থেকে। সো এটা সুন্দর করে একসাথে পাশে লিখে রাখবো। তাহলে এখানে লাইকলি টু নো হলো। আমরা পরবর্তী প্রশ্নে আসি। দেখেন এখানে গেট থ্রু, ওরা বলতেছে গেট থ্রু তো একটা গ্রুপ ভার্ব, এটা তো একটা ভার্ব ফ্রেজ, ওরা তাই বলতেছে। আমরা বলতেছি এটা তো একটা গ্রুপ ভার্ব। তো গ্রুপ ভার্বের সাথে প্রিপোজিশন থাকে, ভার্ব ফ্রেজের সাথে প্রিপোজিশন থাকে, এরপর ভার্বের সাথে আইএনজি বলতেছে। তো আমি আপনাদেরকে এইভাবে শেখাইনি, আমি আপনাদেরকে কি বলছি? আমি বলছি যে টু বাদে বাকি সব প্রিপোজিশনের পরে আপনি ভার্বের সাথে আইএনজি বসাবেন। সো এই যে ট্রু এর একটা প্রিপোজিশন, তাহলে এরপরে টু স্টাডি হবে না, এখানে হবে স্টাডি। পরের প্রশ্নটা দেখি, একটু খেয়াল করেন। এই যে আমরা আগে 3 নাম্বার প্রবলেমে পড়েছিলাম, 3 নাম্বার প্রবলেমে পড়েছিলাম, প্রবলেম 3 তে যে কান্ট হেল্প এরপরে ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে এখানে টু ওয়ান্ডার দেওয়া আছে, যেটা কোনোভাবে সম্ভব না, এটা বাদ। এবার একটু খেয়াল করেন, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসলেও কিছু ব্যতিক্রম টু আছে, যেমন লুক ফরওয়ার্ড টু। টু এর পরে ভার্বের বেস ফর্ম বসলেও কিছু ব্যতিক্রম টু আছে, যেটা কি লুক ফরওয়ার্ড টু আমি লিখে দিয়েছি। এরপরে ভার্বের সাথে আইএনজি বসে। দেখেন এই যে মিটিং। সো আমরা কি একটা বই দেখলে যে বিশাল ভয়ে লাভ দিয়ে পড়ি যে আরে বারে ও বাবা গো, এমন একটা ব্যাপার স্যাপার, একদমই এরকম ভয় পাওয়ার কিছু নাই, খুবই সহজ একটা বিষয়, সবাই পারছে, আপনিও পারবেন। তো একটু খেয়াল করবেন, আমরা এই ইনকারেক্টটা যদি দেখি, এই যে মাইন্ড, বলেছিলাম যে মাইন্ড শব্দ থেকে প্রচুর শব্দ পরীক্ষার প্রশ্ন এসেছে, প্রচুর। তাহলে মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে খেয়াল করেন এখানে টু ওয়েট দেওয়া রয়েছে, উত্তরটা হবে ওয়েটিং, উত্তরটা হবে কি ওয়েটিং। আসেন আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। আমরা পার্ট এ এর প্রশ্নটা একটু দেখি, এবং যারা বুঝেছি পার্ট এ তারা একটু পার্ট এর অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি। যারা সহজে ধরতে পেরেছি যে পার্ট এ ব্যাপারটা এমন, তারা একটু সহজে উত্তর দেওয়ার চেষ্টা করি। মেনি মডার্ন আর্কিটেক্টস ইনসিস্ট অন, মেনি মডার্ন আর্কিটেক্টস ইনসিস্ট অন, আমরা অন পেয়ে গেছি, আমাদের আর কিছু দেখার দরকার নেই, কারণ টু বাদে বাকি সব প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসাইতে হবে, আর কোনো কথা নেই। টু বাদে বাকি সব প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসাইতে হবে, আর কোনো কথা নেই। সো ডেফিনেটলি আমরা এখানে ভার্ব প্লাস আইএনজি পাচ্ছি না, এখানেও পাচ্ছি না, আমরা এখানেও পাচ্ছি না, তাহলে ডেফিনেটলি উত্তর হিসেবে আমরা ইউজিং এ গ্রহণ করব। উত্তর হিসেবে কাকে গ্রহণ করব? ইউজিং কে। আসেন তাহলে পার্ট 2 দেখি। পার্ট 2 আমরা পড়ছি,
এই যে হুজ আছে, হুজ আগে একটা অ্যান্টিসিডেন্ট আছে এবং ফাইনাইট ভার্ব আছে, কোনো সমস্যা নেই। এইখানে মনে হয় একটু ঝামেলা আছে, এই যে অফ আছে টু, বাকি সব প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, তাহলে উত্তরটা হবে পারমিটিং, উত্তরটা হবে পারমিটিং। ঠিক আছে, আমরা একটু সামনের দিকে চলে যাই, আমরা প্রবলেম 5 পড়ব, ইরেগুলার পাস্ট ফর্ম। কিছু কিছু ভার্ব আছে যার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা সেম মনে করে ফেলি এবং আমরা ভুল ভাল বসাই, এটা করা যাবে না। এইখানে ওরা যেভাবে পড়েছে আমরা সেভাবে না পড়ে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে পড়বো। সেই বিষয়টা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা একটা করে ফাইনাইট ভার্ব বসাই। কি বসাই? ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্ব তো হতে পারে ভার্ব টু অথবা ভার্ব অন। এই ভার্ব টু এর জায়গায় কখনো ভার্ব থ্রি ব্যবহার করা যায় না। স্যার কেন ভার্ব টু এর জায়গায় ভার্ব থ্রি ব্যবহার করা যায় না? কারণ ভার্ব টু তো একটা ফাইনাইট ভার্ব, যেখানে আপনার ফাইনাইট ভার্ব লাগবে সেখানে তো আপনি কোনোভাবেই নন ফাইনাইট ভার্ব আনতে পারবেন না। এখানে আরেকটা জিনিস শেখা যায়, একটা সেন্টেন্সে সিকোয়েন্স অফ টেন্স বলে একটা কথা আছে, যে সেন্টেন্সটি দেওয়া আছে সেটা যদি পাস্ট টেন্সে হয়, আরেকটি যে সেন্টেন্স আসে সেই সেন্টেন্সটিও পাস্ট টেন্স করতে হয়। আবার কিছু পাস্ট পয়েন্ট অফ টাইম আছে, যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট প্লাস টাইম, যেমন লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট সেঞ্চুরি, লাস্ট ডিকেডস বা লাস্ট মর্নিং, যাই বলি না কেন। অথবা ইন প্লাস টাইম থাকতে পারে, ইন 1971, ইন 2004, সো 2024 এভাবে বলতে পারে, 2004ও বললেও হবে। এই যে পাস্ট পয়েন্ট অফ কিছু টাইম উল্লেখ থাকে, এগুলো পাস্ট ইনডিফিনাইট টেন্স নির্দেশ করে। সো পাস্ট ইনডিফিনাইট টেন্সে তো আমরা ভার্ব টু বসাই, ওরা বলতে চাচ্ছে এটা যে ভার্ব টু এর জায়গায় কখনো ভুল করে ভার্ব থ্রি বসানো যাবে না। ভার্ব টু এর জায়গায় কখনো ভার্ব থ্রি বসানো যাবে না, কারণ ভার্ব টু হচ্ছে একটি ফাইনাইট ভার্ব আর ভার্ব থ্রি একটি নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব এর জায়গায় কখনো নন ফাইনাইট ভার্ব বসতে পারে না, বসতে সেটা আর সেন্টেন্স থাকে না, এটাই তারা বলতে চেয়েছে। সো আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো প্রত্যেকটা সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব বসে, পাস্ট টেন্সে ফাইনাইট ভার্ব হিসেবে ভার্ব টু বসে, আর এই ভার্ব টু এর স্থলে কখনো ভার্ব থ্রি ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। সো আসেন আমরা একটু কারেক্ট ইনকারেক্ট দেখি। আমরা যদি এখানে দেখি আফটারের পরে পাস্ট পারফেক্ট বসে, এটা আমরা সবাই জানি, আর বিফোরের আগে পাস্ট পারফেক্ট বসে, আর অপর যে সেন্টেন্সটা থাকে সেটা পাস্ট ইনডিফিনিট হয়। সো এখানে তো পাস্ট পারফেক্ট আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আগেরটা তো পাস্ট ইনডিফিনিট হওয়ার কথা। তো পাস্ট ইনডিফিনিট মানে তো ভার্ব টু, ভার্ব টু হিসেবে কখনো আমরা ডান ব্যবহার করি না, ভার্ব টু হিসেবে আমরা ব্যবহার করি ডিড, ভার্ব টু হিসেবে আমরা ব্যবহার করি ডিড। সো উত্তরটা হবে ডিড। আমরা পরবর্তী প্রশ্নটা যদি দেখি, এখানে বিফোর শি রান দ্য কম্পিউটার প্রোগ্রাম শি হ্যাড চেক, দেখেন বিফোরের আগে পাস্ট পারফেক্ট, এই যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট বসেছে, তাহলে বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট হবে। এইখানে যদি আমরা খেয়াল করি, রান, রানের ভার্ব টুটা হচ্ছে র্যান, তাহলে ভার্ব টু হিসেবে র্যান, র্যান আবার রান, তাহলে ভার্ব থ্রিটা কখনো ভার্ব টু হিসেবে বসতে পারবে না। সো এখানে উত্তরটা হবে র্যান, একদমই সহজ ব্যাপার। সো বাকিগুলোতেও সেম কাজ করেছে, যেমন দেখেন এখানে ইট লেখা আছে, ইট হবে না কারণ এটা হবে অ্যাট। আমরা যদি খেয়াল করি এখানে পাস্ট পয়েন্ট অফ টাইম উল্লেখ আছে, পাস্ট টেন্সে আমরা ইট ব্যবহার করতে পারি না, অ্যাট ব্যবহার করতে হয়। আমরা পরবর্তী সেন্টেন্সটা যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি বিগান ব্যবহার করা হয়েছে, বিগান হচ্ছে ভার্ব থ্রি, এটা ফাইনাইট ভার্ব হিসেবে বসতে পারে না। এখানে যেহেতু 10 years ago রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্স নির্দেশ করছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা ভার্ব টু ব্যবহার করি, সো বিগান না ব্যবহার করে বিজ্ঞান। সো আপনাদেরকে এখানে এমন একটা ইনফরমেশন বা পরামর্শ দেওয়া হচ্ছে, এই যে আপনি কখনোই পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব টু যেখানে বসে সেখানে কখনোই ভার্ব থ্রিটা ভুলে ভুলে ব্যবহার করবেন না, করলে সেটা আর সেন্টেন্স হবে না। কেন? কারণ ভার্ব টুটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, কিন্তু ভার্ব থ্রিটা একটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বটি কখনো ফাইনাইট ভার্বের জায়গায় বসতে পারে না, পারে না, পারে না, শেষ। সো আমরা আরেকটু সামনের দিকে যাব, এইখানে যদি আমরা খেয়াল করি, আই নো দ্যাট ইউ বিন দিয়েছে, দেখেন তো বিন তো ভার্ব থ্রি, ভার্ব থ্রি তো ফাইনাইট ভার্বের কাজ করতে পারে না, সো বিন না ব্যবহার করে আমাদেরকে ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হবে। সো আমরা যদি খেয়াল করি এইখানে ইউ যেহেতু আছে, ইউ এর পরে ওয়ার বসে, তাই আমরা ওয়ার বসাইছি। আর পাস্ট টেন্সে কেন করলাম? আমরা তো প্রেজেন্টে করতে পারতাম, কারণ এইখানে লাস্ট বার্থডে রয়েছে, এটা পাস্ট টেন্স নির্দেশ করতেছে। সো এই জন্য আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব টুটা গ্রহণ করেছি। আমরা পরের দিকে একটু আগাবো, আমরা পার্ট এ দেখবো। পার্ট এর উত্তরটা যদি আমরা একটু লেখার চেষ্টা করি, যারা এই মুহূর্তে ফেসবুকে রয়েছেন তাদের ক্ষেত্রে একটা বিশেষ নির্দেশনা আমার ছিল শুরু থেকেই, সেটা হচ্ছে আপনাকে এই ক্লাসটি শেয়ার করতে হবে, এবং এই একটা ক্লাসের শেয়ার যদি 200 হয়, 200 শেয়ার হলেই আমি কি বলেছি, নেক্সট দিন থেকে ফ্রি এই ক্লাসগুলো হতে থাকবে, মানে প্রতি সপ্তাহে একটা করে মিনিমাম হতে থাকবে, ঠিক আছে? এবং যদি এটার যে শীটটা রয়েছে, পিডিএফ শীটটা, সেটা আপনি নিতে চান,
তাহলে শুধুমাত্র আপনার যে শেয়ার করা স্ক্রিনশটটা সেটা আমাদের যে টার্নিং পয়েন্টের পেজ রয়েছে সেটা ইনবক্সে দিতে হবে, দিলে ওরা স্ক্রিনশট দেখে আপনাকে এটা শিট দিয়ে দিবে। ঠিক আছে, যদি না দেয় আমার কাছে কমপ্লেইন করতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। নেক্সট ক্লাস আমি যখন আবার আসবো তখন আপনি চাইলে কমপ্লেইন করতে পারেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে দুইটা শিট একসাথে দেওয়ার চেষ্টা করবো প্রয়োজনে। সো আমরা যদি এখানে খেয়াল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে বিফোর রয়েছে, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট আর বিফোরের আগে পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্ট যেহেতু রয়েছে সমস্যা নেই, আমরা পাস্ট ইনডিফিনিট নিয়ে চিন্তা করছি। সো কামের পাস্ট ইনডিফিনিট দ্যাট মিন্স ভার্ব টু টা হচ্ছে কেম। সো উত্তর হবে সি। আমরা এই প্রশ্নটা যদি দেখি, এখানে দেখেন সিন ব্যবহার করা হয়েছে, সিন হচ্ছে ভার্ব থ্রি। ভার্ব থ্রি কখনো ফাইনাইট ভার্ব হিসেবে বসতে পারে না। তাহলে আমরা যেহেতু এটা পাস্ট টেন্স রয়েছে, তাহলে এইখানে সিনের ভি টু টা হচ্ছে স ব্যবহার করতে পারি। সো ভুল আছে অপশন এ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, মডেল। এটা একদমই সহজ একটা প্রবলেম। মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, এতটুকু এখানে নোট করে লিখে রাখবো, শেষ। মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, মডেল এর পরে ভার্বের বেস ফর্ম বসে, মডেলের 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 পরে ভার্বের বেস ফর্ম বসে। আবারও বলি, মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে। আরেকবার বলছি, মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, বেস ফর্ম বসে, বেস ফর্ম বসে। এটা মাথায় রাখতে হবে। যদি কেউ কোনদিন কোনো মনে প্রশ্ন জিজ্ঞেস যায় যে মডেলের পরে কেন ভার্বের বেস ফর্ম বসে, তাহলে আমাকে ডাক দিয়েন, আমি বুঝাই দিব যে কেন বেস ফর্ম বসে, এটা বুঝাই দিব। ম্যাক্সিমাম এটা জানে না, যারা আমার শিক্ষার্থী বিশেষ করে তারা অনেকেই জানে যে মডেলের পরে কেন ভার্বের বেস ফর্ম বসাইতে হয়। সো আপাতত আমরা যেটা জানবো, মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে। মডেল আমরা সবাই চিনি, মডেলটা আমি লিখে দিচ্ছি না, তবে একবার মুখে বলে দিচ্ছি। Can, could, shall, should, will, would, may, might, must, need, dare, ought to, used to, be, supposed to, have to, has to, had to, am to, is to, are to, was to, were to, am going to, is going to, are going to, was going to, were going to, had better, had rather, would better, would rather। আপনি যদি মডেল না জেনে থাকেন তাহলে এটা লিখে রাখতে পারেন। আমি মনে হয় যারা যুক্ত রয়েছেন সবাই মডেল সম্পর্কে অবগত আছেন। সো যেটা নিয়ে কথা বলছিলাম আমরা সেটা একটু চলে যাব। মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যান টু লেখা আছে, টু গো হবে না, ক্যান গো হবে, একদমই সহজ। আমরা এখানে দেখতে পাচ্ছি মাইট স্টপিং আছে, স্টপিং হবে না, কি হবে, মাইট স্টপ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে উড, উডের পরে এই যে লাইকিং আছে, হবে না, উত্তরটা হবে উড লাইক। এবার অনেকেই বলবে স্যার ভার্ব আছে এখানে, বেস ফর্ম বসতেছে ওইখানে, এটা কেমন ব্যাপার? এইটা হচ্ছে এই যে দুইটা কমা দ্বারা আলাদা করা যে অংশটা দেখছেন, এইটাকে আমরা বলে থাকি অ্যাপোজিশন। এটাকে আমরা বলে থাকি অ্যাপোজিশন, অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভও বলতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাপোজিটিভ, এই অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না। আবার বলছি, অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না। সো এইখানে আমরা এটা মনে করব যে নাই। সো এটা যেহেতু নাই মনে করি যদি, তাহলে এখানে দেখবো যে মডেল আছে, তাহলে মডেলের পরে যে ভার্বটা বসবে সেটা তো আর ভার্ব প্লাস আইএনজি বসবে না, সেটা ভার্বের বেস ফর্ম বসবে। সো লাইকই উত্তর হবে। সো আমরা আরেকটু সামনের দিকে যদি যাই, এইখানে আমরা দেখতে পাচ্ছি মে, এখানেও দেখতে পাচ্ছি এই যে অ্যাপোজিশন আছে, সো এটাকে বাদ দিয়ে চিন্তা করি। সো মেয়ের পরে টু প্লাস ভিওন বসানো ছিল, যেটা ভুল, এখানে হবে ভার্বের বেস ফর্ম। পরেরটাও সেম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দেখছি টু বি বসানো আছে, টু বি হবে না, শুডের পরে ভার্বের বেস ফর্ম বসে, সো শুড বি হবে। আমরা পার্ট এ উত্তরটা একটু খেয়াল করব। আমরা এইখানে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা পরীক্ষায় ভুল করি, ম্যাক্সিমাম এটা আমরা ভুল করি, কারণ মাঝখানের অংশটা দেখে আমরা ভুলে যাই যে আসলে কি করতে। সো এখানে যদি খেয়াল করি, শুডের পর একটা কমা আছে, এইখানে একটা কমা আছে, এই অংশটাকে যদি আমরা অ্যাপোজিশন বলি তাহলে এই অংশটাকে আমরা বাদ দিয়ে চিন্তা করব। এবার শুডটা যদি একটা মডেল, মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে মডেলের পরে ভার্বের বেস ফর্ম চিন্তা করবো, এখানে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। এখানে ভার্বের বেস ফর্ম নাই, ভার্বের বেস ফর্ম নেই, ভার্বের বেস ফর্ম নাই। আমরা সরি, এখানে তো ভার্বের বেস ফর্ম আছে, এখানে লেখা আছে যে শুড অ্যাবল টু হবে না, শুড বি অ্যাবল, মানে সক্ষম হতে হবে বা যোগ্য হতে হবে। এটা ইংরেজি বি ব্যবহার করতে হয়, যেন অ্যাবল টু না দিয়ে দিব হচ্ছে বি অ্যাবল টু। তাহলে উত্তরটা হবে হি শুড বি অ্যাবল টু সিট আপ অর ইভেন স্ট্যান্ড আপ। ঠিক আছে, সো উত্তরটা আমরা শুধু অ্যাবল টু নিব না, বি অ্যাবল টু গ্রহণ করব। আমরা এই প্রশ্নটা যদি দেখি, এখানেও আমরা দেখতে পাচ্ছি এই যে কমা আর এই যে কমা, এইটুকু হচ্ছে অ্যাপোজিশন, এটাকে বাদ দিয়ে চিন্তা করেন। এখানে আপনার উইল আছে, উইলটা হচ্ছে মডেল, মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, সো এখানে ফ্লাইং হবে না, উত্তরটা হবে শুধু ফ্লাই, উত্তরটা হবে শুধু ফ্লাই। আসেন আমরা সেই প্রবলেমে চলে এসেছি যে প্রবলেম থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে, কিন্তু আমরা এটা বুঝতে পারি না। এটাকে বলা হয় লজিক্যাল কনক্লুশন ইভেন ইন দ্য পাস্ট, লজিক্যাল কনক্লুশন
ইভেন্ট ইন দ্য পাস্ট। আমরা তিনটা কনক্লুশন শিখবো, একটা লজিক্যাল কনক্লুশন ইভেন্ট ইন দ্য পাস্ট, একটা লজিক্যাল কনক্লুশন ইভেন্ট ইন দ্য প্রেজেন্ট, আর একটা হচ্ছে লজিক্যাল কনক্লুশন ইভেন্ট ইন দ্য রিপিট অ্যাকশন। বোঝার চেষ্টা করেন, তিনটা একসাথে বোঝাবো। খুব মনোযোগ দিয়ে বাস্তবতার সাথে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব, হাসি ঠাট্টা মজার মাধ্যমে বোঝার চেষ্টা করব। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মনে করেন আজকে সকালে ঘুম থেকে উঠে আপনি দেখছেন পুরো শহরে হাঁটু পানি হয়ে গেছে বা গলা পানি ভরে গেছে। এখন আপনি কি বলতে পারেন যে গত রাতে তাহলে কি হয়েছিল? কোন একটা বাচ্চা ইস্যু করে দিয়েছে, এমন হতে পারে? নো। বা এমন হতে পারে যে কারোর বাসার ছাদের পাইপ ফেটে পুরো শহরে গলা পর্যন্ত বা হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে। এটা পসিবল? নেভার এভার, এটা কখনোই পসিবল না। তাহলে কি পসিবল? লজিকটা হতে পারে যে হয় বৃষ্টি হয়েছে না হলে বন্যা হয়েছে, হয় বৃষ্টি হয়েছে নাহলে বন্যা হয়েছে। তাহলে বৃষ্টি বা বন্যা অবশ্যই হয়েছে, নাহলে কিভাবে এরকম গলা পর্যন্ত বা হাঁটু পর্যন্ত পানি হবে? এটা সম্ভব? সম্ভব না। তাহলে দিস ইজ কল্ড লজিক। লজিক মানে যৌক্তিক কথাবার্তা। সেটা বুঝতে পারছি, যৌক্তিক কথা থাকতে হবে। তাহলে এই লজিকের ক্ষেত্রে অতীতে যেটা অবশ্যই ঘটেছে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি মাস্ট হ্যাভ প্লাস ভি3। আবার বলছি, লজিকের ক্ষেত্রে অতীতে যেটা অবশ্যই ঘটেছে সেখানে আমাকে ব্যবহার করতে হবে মাস্ট হ্যাভ প্লাস ভি3। আবার বলছি, মাস্ট হ্যাভ প্লাস ভি3। লজিক্যাল কনক্লুশন ইভেন ইন দ্য পাস্ট, অতীতে যে কাজটা অবশ্যই ঘটেছে কি করতে হবে? মাস্ট হ্যাভ প্লাস ভি3। যেমন আজকে আপনি দেখছেন আপনার বান্ধবী শাখাবালা সিঁদুর পরে এসেছে, তাহলে গত রাতে বা গতদিন বা কয়েকদিন আগে তার অবশ্যই বিয়ে হয়েছে। তাহলে মাস্ট হ্যাভ বিন বা মাস্ট হ্যাভ ম্যারিড, তাহলে মাস্ট হ্যাভ প্লাস ভি3 হতে হবে। বিষয়টা বুঝতে পারছি? তাহলে আসেন এবার লজিক্যাল কনক্লুশন ইভেন ইন দ্য প্রেজেন্ট শিখি। পাস্ট শিখলাম একটু আগে, লজিক্যাল কনক্লুশন ইভেন ইন দ্য পাস্ট। প্রায় পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, ব্যাংক যদি প্রাইভেট ব্যাংকের হয় তাহলে তো আসেই। তো একটু মনোযোগ দিয়ে শোনেন যে লজিক্যাল কনক্লুশন ইভেন ইন দ্য পাস্ট শিখলাম যে ঘটনাটা অতীতে অবশ্যই ঘটেছে, যে ঘটনাটি অতীতে অবশ্যই ঘটেছে। এখানে লজিক্যাল কনক্লুশন ইভেন ইন দ্য পাস্ট আমরা ব্যবহার করি মাস্ট হ্যাভ প্লাস ভি3। এখন যেটা বলতেছি লজিক্যাল কনক্লুশন ইভেন ইন দ্য প্রেজেন্ট, দুইটা কাজ একই সময়ে ঘটবে। আমি ক্লাস নিচ্ছি, আপনি ক্লাস দেখতেছেন, দেখেন তো দুইটা কাজ একই সময় ঘটতেছে। কম্পিউটারের দাম কমে যাচ্ছে, মানুষও বেশি বেশি কিনতেছে, দুইটা কাজ একই সময় হচ্ছে। আজকে একজন ক্লাসে আসেনি, সে অসুস্থ, ক্লাসে আসেনি একটা, আবার সে অসুস্থ, দুইটা একই সময় ঘটতেছে। তাহলে দুইটা যখন একই সময় ঘটবে তখন আমরা ব্যবহার করি লজিক্যাল কনক্লুশন ইভেন্ট ইন দ্য প্রেজেন্ট। এখানে ব্যবহার করা হয় মাস্ট বি প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা মাস্ট বি প্লাস অ্যাডজেক্টিভ। আবার মাস্ট বি প্লাস, আমি একটু লিখে লিখে বোঝাই তাহলে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে এবং স্মুথ হবে বিষয়টি। আমরা একটা পড়ছিলাম লজিক্যাল কনক্লুশন ইভেন্ট ইন দ্য পাস্ট, ইন দ্য পাস্ট। আরেকটা শিখছিলাম লজিক্যাল কনক্লুশন ইভেন্ট ইন দ্য প্রেজেন্ট, ইন দ্য প্রেজেন্ট। আরেকটা আমরা শিখব লজিক্যাল কনক্লুশন ইভেন্ট ইন রিপিট অ্যাকশন, রিপিট অ্যাকশন মানে বারবার যেটা করতেছে। এখানে আমি বলেছি ব্যবহার করি মাস্ট হ্যাভ প্লাস ভি3। এটা হচ্ছে প্রবলেম 7, এটা হচ্ছে প্রবলেম 8, এটা হচ্ছে প্রবলেম 9। আচ্ছা, সো আমরা একটু খেয়াল করি মাস্ট হ্যাভ প্লাস ভার্ব 3, মাস্ট হ্যাভ প্লাস ভার্ব 3। আর এখানে আমরা ব্যবহার করি মাস্ট বি প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা মাস্ট বি প্লাস অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, অ্যাডজেক্টিভ। আর এইখানে আমরা মাস্ট প্লাস ভার্ব 1 ব্যবহার করি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে দেখবেন। এইটা অতীতে একটা কাজ অবশ্যই ঘটেছে, অতীতে কাজটি অবশ্যই ঘটেছে, কাজটি অবশ্যই ঘটেছে, অবশ্যই ঘটেছে। এটা আমরা বর্তমান দেখে নির্দেশ করি, বর্তমান দেখে আন্দাজ করি, বর্তমান দেখে লজিক দিই যে এটা অতীতে অবশ্যই ঘটেছে। আর এইখানে দুইটা কাজ একই সময় ঘটে, দুইটি কাজ একই সময় ঘটে, একই সময়ে ঘটে। আর লাস্টেরটা রিপিট অ্যাকশন কি? মনে করেন প্রত্যেকদিন সকাল 9টায় আপনি ইউনিভার্সিটিতে যান। এখন একদিন সকাল 9টায় আপনাকে বাসায় খুঁজে পাওয়া যায়নি, তো আপনার বাসার লোক কি চিন্তা করবে? আপনি ইউনিভার্সিটিতে গিয়েছেন, আবার আপনি প্রায় আইফোন টাইফোন ইউজ করেন, তো আপনার বান্ধবীরা বন্ধুরা কি ইউজ চিন্তা করতেছে? নতুন নতুন আইফোন যেহেতু কেনেন, তাহলে ওরা চিন্তা করতেছে যে আপনি প্রায় কক্সবাজার যান হয়তো। তো এটা জোকস আবার মজা করলাম। তো কারোর বারবার একই কর্মকাণ্ড দেখে আমরা ধরে নিই যে সে এই কাজটাই করতেছে।
আপনি প্রায় ইউরোপ আমেরিকা সুইজারল্যান্ড ট্যুর দিচ্ছেন, তো আমরা কি ধরে নিতে পারি যে আপনি অনেক বড় লোক, টাকা পয়সা আছে আপনার অনেক। সো এটা হচ্ছে রিপিট অ্যাকশন। সো রিপিট অ্যাকশনের ক্ষেত্রে আমরা মাস্ট প্লাস ভার্ব অন ব্যবহার করে থাকি। তো আসেন আমরা এই তিনটা লজিক একটু দেখার চেষ্টা করি। প্রথম যে প্রশ্নটা রয়েছে যে দ্য স্ট্রিটস আর ওয়েট, রাস্তাগুলো ভেজা। দ্য স্ট্রিটস আর ওয়েট, রাস্তাগুলো কি ভেজা। তাহলে রাস্তাগুলো ভিজছে, কেমনে ভিজছে? এখন বলেন না যে স্যার সিটি কর্পোরেশনের গাড়ি এসে ভিজাই দিয়ে গেছে। না রে ভাই, এই বিষয়টা বোঝার চেষ্টা করেন লজিক দিয়ে। যে রাস্তা ভিজছে, তাহলে ইট শুড হ্যাভ রেইন লাস্ট নাইট, তাহলে এটা বৃষ্টি হওয়া উচিত ছিল, এটা হয়? রাস্তা ভিজছে মানে কি বৃষ্টি অবশ্যই হয়েছে, তাহলে শুড হ্যাভ প্লাস ভি থ্রি কেমনে বলেন আপনি? আপনাকে বলতে হবে মাস্ট হ্যাভ প্লাস ভি থ্রি। কি বলতে হবে? মাস্ট হ্যাভ প্লাস ভি থ্রি। কথা কি বুঝতে পেরেছি? শুড হ্যাভ প্লাস ভি থ্রি তাহলে আমরা কখন ব্যবহার করি? অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করেন নাই। আপনার অনেক আগে থেকেই প্রিপারেশন ভালো করে নেওয়া উচিত ছিল কিন্তু আপনি নেন নাই। কি ব্যবহার করতে হবে? শুড হ্যাভ প্লাস ভি থ্রি। অনেক আগে কোনো কাজ, অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয় নাই, কি ব্যবহার করতে হবে? শুড হ্যাভ প্লাস ভি থ্রি। তাহলে উত্তরটা কি হলো? মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, গত রাতে অবশ্যই বৃষ্টি হয়েছে। আসেন তো আমরা এটা পার্ট এটা একটু খেয়াল করি। দ্য থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট অ্যাজিউমস, এরা মনে করতেছে যে দ্যাট যে there dash long term climatic changes in areas in কি আছে in many areas during the past। একটু খেয়াল করেন, অতীতে কোনো কাজ অবশ্যই ঘটেছে এটা মনে করতেছে। তো সেক্ষেত্রে আমাকে কিভাবে করতে হবে? এখানে শুড মাস্ট হ্যাভ প্লাস ভি থ্রি নাই, মাস্ট হ্যাভ প্লাস ভি থ্রি নাই, মাস্ট বি এর পরে ভার্ব প্লাস আইএনজি নাই, আবার মাস্টের পরে ভার্ব বনও নাই, আবার মাস্ট হ্যাভ এর পরে ভি থ্রি নাই। তাহলে কোনটা আছে? এটা এইটাতে আছে। তাহলে উত্তর কোনটা হবে? এ হবে। সেম ভাবে when the weather becomes colder we know that the year must ইগনি কি লেখা আছে? অরিজিনেটেড লেখা আছে, অরিজিনেটেড। একটু খেয়াল করবেন যে এই যে অরিজিনেটেড বললাম, অরিজিনেটেড হয়েছিল, অতীতে কোনো কাজ অবশ্যই হয়েছিল, এটা তো রিপিট অ্যাকশন না যেটা বারবার ঘটতেছে, তাহলে আমরা মাস্ট প্লাস ভার্ব অন ব্যবহার করব। আবার চিন্তা করেন, মাস্টের পরে কি ভি থ্রি বসে? আপনি পাগল না হলেও তো এটা সম্ভব না। মাস্টের পরে ভি থ্রি বসে, এটা মাস্ট, এটা ভুল। তাহলে কি হবে? কখন ভি থ্রি বসে? মাস্ট হ্যাভ ভি থ্রি, মাস্ট হ্যাভ প্লাস ভি থ্রি। এইভাবে আপনাকে উত্তরগুলো ফাইন্ড আউট করতে হবে। আসেন আমরা একটু প্রেজেন্টটা একটু খেয়াল করি। লজিক্যাল কনক্লুশন ইন দ্য প্রেজেন্ট। প্রেজেন্টে কি হয়েছে? দুটোর কাছে একই সময় ঘটবে। খেয়াল করেন, দ্য লাইন ইজ বিজি, লাইনটা ব্যস্ত। তাহলে সামওয়ান শুড বি ইউজিং দ্য টেলিফোন নাও। তাহলে কেউ একজন এখন টেলিফোনটা অবশ্যই ইউজ করতেছে, না লাইন ব্যস্ত হবে কেন? লাইনটা ব্যস্ত, কারণ ফোন ওয়েটিং। তাহলে আপনি কি বলতে পারেন যে ও মনে হয় অবশ্যই ফোনটা ব্যবহার করতেছে, নাহলে লাইনটা বিজি দেখাবে কেন, নাহলে ওয়েটিং দেখাবে কেন? দুইটা কাজ একই সময় ঘটতেছে, লাইনও বিজি, সেও ফোনটা ব্যবহার করতেছে, দুইটা একই কাজ একই সময় ঘটতেছে। তাহলে একটু খেয়াল করবেন, আমরা শুড বি ইউজিং ব্যবহার করব না, আমরা ব্যবহার করব মাস্ট বি ইউজিং। বিষয়টা বুঝতে পেরেছি? সো আমরা যদি পার্ট এ দেখি, একদমই সহজ, যে দ্য জেনারেল পাবলিক দ্যাশ লার্জ নাম্বার অফ কম্পিউটার, সাধারণ মানুষ, এটা বিগত বছর ব্যাংকে এসেছিল যে সাধারণ মানুষ অসংখ্য বা অনেক বেশি কম্পিউটার কিনতেছে এখন, বিকজ প্রাইসেস আর বিগিনিং টু ডিক্রিজ, কারণ মূল্য কমে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে মানুষও কিনতেছে, মূল্য কমে যাচ্ছে, দুইটা কাজ একই সময় করতেছে। তাহলে আমরা কি দিব? মাস্ট বি ভার্বের সাথে আইএনজি। এখানে দেখেন আমেরিকান ব্যাফেলো মাস্ট বি, মাস্ট বি এর পরে কি বসানোর কথা? ভার্বের সাথে আইএনজি। তাহলে এই যে রিডিউসিং দিব, শেষ, রিডিউসিং দিব। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, আমরা রিপিট অ্যাকশনটা দেখব। প্রথম যে ইনকারেক্টটা রয়েছে সেটা একটু দেখবেন। The light is always out in her room at 10 o'clock. তার রুমের লাইট সবসময় 10টায় বন্ধ হয়ে যায়। তাহলে প্রত্যেকদিন যেহেতু তার রুমের লাইট সবসময়, যেহেতু তার রুমের লাইট 10টায় বন্ধ হয়ে যায়, তাহলে আপনি কি কনক্লুশন টানতে পারেন? আপনি এই কনক্লুশন টানতে পারেন যে হ্যাঁ আর্লি ঘুমায় যায়, হেই তাড়াতাড়ি ঘুমায় যায়। তাহলে কারণ রিপিট অ্যাকশনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে বলছি? মাস্ট প্লাস বি অন। তাহলে খেয়াল করেন এখানে লেখা আছে শুড হ্যাভ গো লেখা আছে, তো শুড হ্যাভ গো তো হয় না, শুড হ্যাভ গন হয়, এটা তো এমনিতেই ভুল। তাহলে সঠিকটা কি হবে? মাস্ট গো টু বেড আর্লি, সে আগে আগে ঘুমাইতে চলে যায়, সে আগে আগে ঘুমাইতে চলে যায়। সো আমরা যদি এইখানে একটু দেখি, আমরা যদি পার্ট এটা একটু খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি মাস্ট রয়েছে, মাস্টের পরে ভার্বের বেস ফর্ম বসে। আমরা এখানে বেস ফর্ম পাচ্ছি না, এখানেও বেস ফর্ম পাচ্ছি না, এইখানে বেস ফর্ম পাচ্ছি। সো আমরা এটা ব্যবহার করব। আমরা এইখানেও যদি দেখি মাস্টের পরে হ্যাভ রয়েছে, হ্যাভ মেড, এখানে বেস ফর্ম নাই, এখানে আমরা বেস ফর্ম ব্যবহার করব। এখানে আর তেমন কোনো কথাবার্তা নেই। আমরা 10 নম্বর প্রবলেমে আসবো। 10 নম্বর প্রবলেমটা একদমই সহজ, একটা হচ্ছে নো আর একটা হচ্ছে নো হাউ। খুব সহজে বোঝার চেষ্টা করবেন। নো এবং নো হাউ, কি বললাম? নো এবং নো হাউ, নো এবং নো হাউ।
মনে রাখবেন খুব সহজে, নো হাউ যেটা এটা ইনফিনিটিভের আগে বসে, ইনফিনিটিভের আগে বসে, নো হাউ এর আগে কি বসে? ইনফিনিটিভ। তার মানে নো হাউ এর পরে কি বসে? ইনফিনিটিভ বসে। তারপর একটু খেয়াল করেন, ইনফিনিটিভ যদি না থাকে তাহলে কি বসে? তাহলে নো বসে। তাহলে নো এর পরে স্যার কি বসে? নো এর পরে নাউন বসে। এইটুকু শুধু এভাবে লিখে রাখবেন, শেষ। যেমন দেখেন, আই নো আই ড্যাশ দ্য অ্যান্সার। এবার একটু খেয়াল করেন, আমি আবার যদি লিখি আই ড্যাশ টু অ্যান্সার দ্য কোশ্চেন, একটু খেয়াল করেন, আই নো দ্য অ্যান্সার, আরেকটা হচ্ছে আই নো হাউ টু অ্যান্সার দ্য কোশ্চেন। এবার একটু খেয়াল করেন, এখানে আমরা নো হাউ কেন ব্যবহার করলাম? কারণ এখানে টু অ্যান্সার আছে, এটা কি আছে? ইনফিনিটিভ। আমরা এখানে খেয়াল করি, ডিটারমিনার পরে একটা শব্দ আছে, তাহলে এটা কি আছে? নাউন। তাহলে ইনফিনিটিভ নেই, তাহলে কি ব্যবহার করব? নো। তাহলে কোথায় নো বসে? যদি ইনফিনিটিভ না থাকে, যদি নাউন থাকে। তাহলে কোথায় নো হাউ বসে? যেখানে ইনফিনিটিভ থাকে, টু প্লাস ভিয়ন থাকে। যেমন আমরা ইউটিউবে সার্চ করি না, হাউ টু রিড দ্য বুক, হাউ টু ওপেন অমুক তমুক, কত কিছু পড়ি না, এরকম। তাহলে নো এর পরে নাউন বসে, নো হাউ এর পরে ইনফিনিটিভ বসে। এরকম আরো কিছু শব্দ আছে, আমি বলে দিচ্ছি। লার্ন হাউ, টিচ হাউ, এক্সপ্লেইন হাউ। তাহলে যে শব্দগুলোর সাথে হাউ আছে, এটা কোথায় বসবে? ইনফিনিটিভের আগে। আর যেগুলোর সাথে হাউ নাই, সেগুলো কোথায় বসবে? নাউনের আগে। আবার এটাকে আমরা রিভার্স করে বলতে পারি যে ইনফিনিটিভ থাকলে হাউ যুক্ত শব্দ, ইনফিনিটিভ না থাকলে শুধু ওই শব্দটা একা বসবে, হাউ যুক্ত হয়ে বসবে না। এই হচ্ছে কথাবার্তা ছিল। সো আমরা যদি একটু প্রশ্ন সলভের দিকে যাই, আমরা যদি এইখানে একটু দেখি, এইখানে খেয়াল করেন, টু ড্রাইভ আছে, তাহলে আপনি নিউ বলতে পারবেন না, কি বলতে হবে? নিউ হাউ টু ড্রাইভ। এখানে দেখেন টু ইউজ আছে, তাহলে আপনি শুধু নো বলতে পারবেন না, নো হাউ টু ইউজ বলতে হবে। এখানে আপনি খেয়াল করেন, এইখানে আমরা দেখতে পাচ্ছি নো টু প্লাস এই যে ভার্বন আছে, টু কুক আছে, তাহলে আপনাকে নো হাউ দিয়ে লিখতে হবে। যেমন আপনি পার্ট এটা একটু খেয়াল করেন, পার্ট এ তে একটু যাই আমরা। পার্ট এ তে আমরা দেখতে পাচ্ছি এইখানে অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, হিস্ট্রি অ্যান্ড আদার সোশ্যাল সায়েন্সেস। এবার খেয়াল করেন, আপনি এখানে উইলও পেয়েছেন, উইল হচ্ছে একটা মডেল, আর মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে আপনি এখানে ভার্বের বেস ফর্ম নেবেন, এই যে নো নেবেন। আর নো হবে না, নলেজও হবে না, নোইংও হবে না, কারণ এটা ভার্বের বেস ফর্ম না, এটা ভার্বের বেস ফর্ম না। এখানে ভার্বের বেস ফর্ম ছিল, এখানেও ভার্বের বেস ফর্ম ছিল, তাহলে আমরা এ নিব না বি নিব? এ নিলাম। কেন এ নিলাম? কারণ নো হাউ বসাইতে গেলে ওর পরে টু প্লাস ভিয়ন থাকা লাগে, এই সেন্টেন্সে কোথাও টু প্লাস ভিয়ন নেই। আবার আমরা যদি 2 নাম্বারটা সলভ করি, তাহলে একটু খেয়াল করবেন, এখানে নো রয়েছে, নিউ রয়েছে, কিন্তু এখানে টু প্লাস ভিয়ন রয়েছে। তাহলে টু প্লাস ভিয়ন থাকলে মানে ইনফিনিটিভ থাকলে নিউ বসানো যায় না, বসাইতে হয় নিউ হাউ। কি বসাইতে হয়? নিউ হাউ। সো নিউ হাউ বসাইতে হয়। এই ছিল, আমরা প্রায় 10টা প্রবলেম সলভ করলাম। আমরা এভাবে 10টা করে প্রবলেম সলভ করতে থাকবো, 10 বাই 10 এভাবে যেতে থাকবে। সো আপনি প্রত্যেক দিন 10টা করে শুধু প্রবলেম পড়েন, আমি যে 10টা করে দিব 10টা করে নোট করেন, সুন্দর করে এক পেজে নোট করেন সংক্ষেপে, যে 1 নম্বরে ভাই বলছে বা স্যার বলছে যে 1 নম্বরে একটা সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকতে হবে। 2 নম্বরে বলছে কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে অবশ্যই টু প্লাস ভিয়ন বসে, সেই ভার্বগুলো মনে রাখতে হবে। 3 নাম্বার প্রবলেমে বলছে কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি বসে। 4 নাম্বার প্রবলেমে বলছে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, টু বাদে বাকি সব প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, কিন্তু কিছু ব্যতিক্রম টু আছে, সেই টু গুলোর পরে আবার ভার্বের সাথে আইএনজি বসে। এবারে 5 নম্বরে বলছে যে পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব টু ব্যবহার করতে হয়, ভার্ব টু এর জায়গায় কখনো ভার্ব 3 ব্যবহার করা যায় না, কারণ ভার্ব টুটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর ভার্ব 3টা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এরপরে আমরা এই 5টার পরে 6 নাম্বারটা যেটা শিখেছি, 6 নাম্বারে আমরা শিখেছি লজিক্যাল কনক্লুশন ইভেন ইন দ্য পাস্ট, 7 নাম্বার শিখেছি লজিক্যাল কনক্লুশন ইভেন ইন দ্য প্রেজেন্ট, এরপর শিখেছি লজিক্যাল কনক্লুশন ইভেন ইন দ্য রিপিট অ্যাকশন। সো লজিক গুলো অতীতের লজিক, বর্তমানের লজিক আর রিপিট অ্যাকশন লজিক। এন্ড দ্য লাস্ট ওয়ান কি ছিল একেবারে শেষে আমরা পড়েছি নো আর নো হাউ, এটা দিয়ে শেষ করলাম। সো ব্যারনস্টোভেল ক্লিফস্টোভেল এমন একটা জিনিস, এটা থেকে প্রশ্ন আসে সব জায়গায়, সেটা যদি আপনি আইএলটিএস দিতে চান, বাংলাদেশ ব্যাংকের রেডি সিনিয়র অফিসার তো আছেই, আপনি যদি আইএলটিএস দিতেন সেখানে আপনার কাজে লাগবে। সো এই ক্লাসে যদি আপনি কোর্সটা কিনে করতে চাইতেন, আপনি যে কোনো একটা আইএলটিএস ব্রাঞ্চে যে শুনবেন যে এই কোর্সের দাম কত, ওরা হয়তো আপনাকে বলবে 12,000, 13,000, 18,000, সেটা আমরা ফ্রিতে দিতে যাচ্ছি। আপনাকে একটা কাজ করতে হবে, আজকের এই ক্লাসটা 200 শেয়ার করতে হবে, আর যারা পিডিএফটা নিতে চান
তাদের কি করতে হবে, ওই শেয়ার যে আপনি করেছেন এটা স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুকে ইনবক্স করে দিবেন যে আমি আপনাদের ক্লাস শেয়ার করেছি, পুরো ক্লাসটা দেখেছি, আমাকে এখন পিডিএফটা দেন। অবশ্যই আপনাকে দেওয়া হবে। এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় বাপ্পিদা, তিনি কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবেন। আমাদের কিন্তু সার্কুলার হয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে, একটু শোনেন। আচ্ছা, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আজকে এত চমৎকার একটা ক্লাস, আমি পুরো ক্লাসটাই ছিলাম আপনাদের সাথে। হ্যাঁ, আমি ওই পাশে বসে করতেছিলাম ক্লাসটা। আপনারা অবাক হবেন যে যারা এই যে 36 জন আমাদের সাথে লেগে আছেন, 36 জন, তাদের জন্য মনের গভীর থেকে অনেক দোয়া রইল। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে যারা লেগে থাকে তারা সাকসেস হয়। দেখেন আজকে ক্লাসটা করলেন কিসের উপর? স্যার কিন্তু চমৎকার ভাবে এখানে লিখে দিচ্ছে যে ক্লিপ টফেলস আর ব্যারন্সের যে 333 ওয়াট ছিল, এইখান থেকে স্যার চমৎকার একটা ক্লাস নিয়ে ফেলছে। আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে ব্যারন্সের 333 কয়শো 333, এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড ব্যারন্সের। ঠিক আছে, এইখান থেকে এই 333টা পড়তে হবে না। এই 333টা থেকে আমাদের শ্রদ্ধেয় সুমন স্যার যেটা করছে 130টা ভোকাবুলারি আমাদের লেকচার শিটে দেওয়া আছে। আমাদের যে এমসিকিউ লেকচার শিট, সেই লেকচার শিটে কয়টা দেওয়া আছে বলেন? 130টা। এই 130টা আপনারা একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। এনি কাইন্ডস অফ জব প্রিপারেশন, যে কোনো জব প্রিপারেশনের জন্য এই যে 130টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে কি ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এইটা 130টা যারা নিতে চান আর যারা 333টাও নিতে চান, তারা একটু আমাদের কমেন্টস করবেন, কমেন্টস করে বলবেন যে আমি এই ব্যারন্সের যে ভোকাবুলারি এটা টোটালটাই নিতে চাই, অথবা 130টা নিতে চাই। ঠিক আছে, তাহলে আমরা চমৎকার ভাবে আপনাদের এটা প্রোভাইড করব। কেন? এটা কিন্তু দেখেন কোনো টাকা পয়সা লাগতেছে না, আমরা প্রোভাইড করব যেন আমাদের প্রিয় ভাই বোন যারা আমাদের সাথে যুক্ত হবে বা হবে না, সবাই যেন ভালো করে, যারা আমাদের টাচে আছে। এইবার আসেন, আপনারা সবাই জানেন গতকাল একটা চমৎকার সার্কুলার দিছে। কত পোস্ট? 1017, 1017টা। এটা কিসের? এসও, কম্বাইন্ড সিনিয়র অফিসার। কম্বাইন্ড সিনিয়র অফিসারে যারা চাকরি পেতে চান, মাথায় রাখবেন কয়েকটা জিনিসের কথা একটু বলি। সেটা হচ্ছে আগারল ম্যাথ। কি বলছি? আগারল ম্যাথ, এরপর হচ্ছে পিয়ারসন ইংলিশ। ওকে, তাহলে আগারল ম্যাথ, পিয়ারসন ইংলিশ। এরপরে আসেন হচ্ছে জিআরই, এরপর আসেন জিম্যাট, এরপরে আসেন স্যাট। ঠিক আছে, এরপর আসেন হচ্ছে এক্সাম ভেডা, এরপর আসেন হচ্ছে ভ্যারাইটিস ওয়েবসাইট। ঠিক আছে, এবং এটা হচ্ছে দেশি বিদেশি কিছু ওয়েবসাইট। এই সবগুলো থেকে যদি আপনি পড়তে যান, আপনি পেরে উঠবেন না। আপনি জিআরই বইটা নেবেন, জিআরই কোন কোন টপিকস পড়তে হবে, জিম্যাট থেকে কি কি করতে হবে, স্যাট থেকে কি কি করতে হবে, এক্সাম ভেটা থেকে কি কি করতে হবে, বিভিন্ন ওয়েবসাইট কোন কোন ওয়েবসাইটগুলো দেখবেন, এইগুলো যদি আপনারা ঘাটতে যান, আপনারা কি হয়ে যাবেন? পাগল। এই জন্য বলি যে কোনো কিছুই করতে হবে না, শুধু এই যে মিজান স্যারের ক্লাস, এই যে সুমন স্যারের ক্লাস, তারেক স্যার, শুভ্র স্যারের ক্লাস, আর এই যে লেকচার শিট, এই লেকচার শিটগুলো স্যাররা করছে ভাই। ধরেন টার্নিং পয়েন্টের সবচেয়ে বড় যে শক্তিটা, সেটা হচ্ছে যারা অনার তারাই টিচার, যারা প্রতিষ্ঠানের মালিক তারা টিচার। তাহলে একটা প্রতিষ্ঠান যখন আপনি দাঁড়া করতে যাবেন, আপনি টিচার, তাহলে আপনি সবচেয়ে বেস্ট এফোর্টটা আপনি দিবেন। তাই হয়েছে এখানে এই শীটগুলো। আপনি অন্যান্য যে XYZ প্রতিষ্ঠানের সাথে এই শীটগুলো মিলান আর আমাদের শীটগুলো পড়েন, আপনি নিজেই বুঝতে পারবেন, কারণ আপনি বড়। হ্যাঁ, ছোট বাচ্চা হলে তাদের যে কোনো যা কিছু বলতাম সবই বিশ্বাস করতো, কিন্তু আপনারা বড়, এই যে শীটগুলো
এই শীটগুলো শুধু আমি একদম বুকে হাত দিয়ে বলতে পারি, যারা 3 টাইমস অথবা 5 টাইমস রিভিশন করবেন এমন কোনো ব্যাংক নাই যেখানে আপনি টিকবেন না। কারণ কি, এই যে উৎসগুলো কি বললাম, এই উৎস এত কিছুর নাম কেমনে জানি, এত কিছুর নাম এই জন্যই জানি যে এই সোর্সগুলো থেকে আমাদের শীটগুলো করা। আমরা বারবার চিল্লায় একটা কথা বলার চেষ্টা করি যে আমাদের শীটগুলো পড়েন, শীটগুলো পড়েন, শীটগুলো পড়েন এবং বারবার রিভিশন করেন। ভাইরে আপনি কেন বুঝেন না যে যে বই খুলবেন, যে বই খুলবেন, এই যে যারা ব্যাংকের কোশ্চেন করে তারা কি বাজারের সালাম মিয়ার বই ফলো করে? সালাম মিয়া, কালাম মিয়া, তারপরে সন্তোষ ঘোষ, এই বই ফলো করে? কখনোই করে না। তারা কি করবে? তারা বিদেশি ওয়েবসাইট দেখবে, দেশি বিদেশি ওয়েবসাইট ঘাটবে, বিদেশি রাইটারের বই দেখবে, সেগুলোই এতক্ষণ বললাম। যারা এই 1017টি পোস্টের জন্য যুদ্ধ করবেন তাদের এখন থেকে সতর্ক হওয়া উচিত। এখন থেকে, স্টিল নাও আপনি সময় পাবেন কয় মাস? 7 থেকে 8 মাস। অনেকেই বলবে 4-5 মাস, বিশ্বাস করেন না। 7 থেকে 8 মাস, তার বেশি পাইতে পারেন। কম পাওয়ার কোনো সুযোগ নাই, দেয়ার ইজ নো চান্স, কম পাওয়ার কোনো সুযোগ নাই। অনেকে বলবে 5 মাস 6 মাস, না কেমনে 5 মাস 6 মাস? আপনি একটা জিনিস কেন বুঝেন না, সেটা হচ্ছে 2023 সাল, কত 2023 সাল ভিত্তিক সার্কুলার কয়টা পরীক্ষা কোনো বাকি আছে? বাকি আছে এসও, যেটার পরীক্ষা হবে কবে? নভেম্বর অথবা ডিসেম্বর পরীক্ষা হবে। এরপর আসেন, তাহলে এখন এরপর দেখেন অফিসার জেনারেল। অফিসার জেনারেল পরীক্ষা, এই পরীক্ষা ঠিক 1 মাসের মধ্যেই হয়ে যাবে। তাহলে এটা ধরলাম আমরা জানুয়ারি অথবা ফেব্রুয়ারি, ঠিক আছে। এরপরের পরীক্ষা কিসে হবে? ক্যাশ। ক্যাশের পরীক্ষা হবে, দেখবেন যে মার্চের মধ্যে পরীক্ষা হয়ে গেছে। ওকে, মার্চ এপ্রিল ধরলাম। তাহলে এখন দেখেন, এখন অক্টোবর মাস, অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত ধরেন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই এপ্রিল মাস পর্যন্ত শুধু এই পরীক্ষাগুলোই চলবে। তাহলে এই জায়গায় সময় পাচ্ছেন 5 থেকে 6 মাস। তারপরে হচ্ছে আপনাদের পরীক্ষা হবে, তাতে আমরা ধরে নিচ্ছি 7 থেকে 8 মাস। এই 7 থেকে 8 মাস আপনার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ। 7 থেকে 8 মাস আমাদের সাথে কি করবেন? আমাদের সাথে যেটা করবেন, যারা যুক্ত হয়ে গেছেন তারা চান্স থাকলে আবার যুক্ত হবেন। কারণ কি, টাচে থাকতে হবে। আপনি একটা কোর্স করে ফেলছেন এমসিকিউ প্লাস রিটেন আমাদের সাথে, তো কি হয়েছে? আপনি রিটেন কোর্সে আবার টাচে থাকেন, প্রাইভেট ব্যাংকের কোর্সে টাচে থাকেন, এক্সাম বেসে টাচে থাকেন, অল টাইম টাচে থাকতে হবে ভাই। আপনি মনে করেন না যে আমি এমসিকিউ প্লাস রিটেন একটা করে ফেলছি, বাস আমার হয়ে গেছে, আমি ব্যাংকার হয়ে গেছি। এই সুযোগটা কখনোই নাই, এটা ভাবার কোনো অবকাশ নাই। তাহলে টাচে থাকবেন। দেখেন, যারা এই 7 থেকে 8 মাস পাচ্ছেন, এই 7 থেকে 8 মাসে কি পড়বেন? দেখেন, প্রথমত আমাদের টার্নিং পয়েন্টের সাথে যুক্ত হবেন। টার্নিং পয়েন্টের সাথে অবশ্যই কি, টার্নিং পয়েন্টের সাথে যুক্ত হবেন। যুক্ত হবেন, প্রথম কাজ যেটা। কেন? শুধু পড়ালেখা করলে হবে না, ভালো একটা গাইডলাইন পাইতে হবে, কি কি পড়তে হবে এটা বুঝতে হবে, জানতে হবে। সব যদি আপনি বুঝতেন তাইলে আমরা কোচিং সেন্টার দিতাম না, ঠিক আছে। আমরা কোচিং সেন্টার কেন দিছি? কারণ হচ্ছে অনেক ভাই বোন কি পড়বে, কোথায় কি করবে বুঝে না ভালো করে। এই জন্য প্রথম কাজ হচ্ছে টার্নিং পয়েন্টের সাথে যুক্ত হবেন। নাম্বার টু কি করবেন? গুরুত্বপূর্ণ কথা। নাম্বার টু যেটা করবেন, প্রিভিয়াস কিসের? প্রিভিয়াস এসওর যে প্রশ্নগুলো আছে, প্রিভিয়াস এসওর যে প্রশ্নগুলো, এগুলা কি করবেন? ঘাটাঘাটি করবেন। কিভাবে ঘাটাঘাটি করবেন? মানে পড়া ঘাটাঘাটি মানে কি, পড়াশোনা করবেন, ঠিক আছে। কিভাবে ঘাটাঘাটি করবেন এটা আমরা বলে দিব। এরপর আসেন নাম্বার কত? নাম্বার 3 যেটা করতে হবে, আমাদের টার্নিং পয়েন্টের একটা ক্লাসও মিস দিবেন না। ক্লাস মিস করা যাবে না। ক্লাস মিস করা
যাবে না, ক্লাস মিস করা যাবে না। ভাইরে হবেন সিনিয়র অফিসার, কি সিনিয়র অফিসার হবেন, ঠিক আছে? সিনিয়র অফিসার হবেন, বড় একটা চেয়ার পাবেন, বড় টাকা স্যালারি পাবেন, হ্যান্ডসাম স্যালারি, নিজে ভালো থাকবেন, বাবা মা ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, নেক্সট জেনারেশন যারা আসবে ভালো থাকবে। এককালীন লাস্টে যে কয় কোটি টাকা পাবেন? অনেকগুলো টাকা, কয় কোটি জানি না, তবে অনেকগুলো টাকা, সবাই ভালো থাকতে পারবেন, ঠিক আছে? এই জন্যই এই সিনিয়র অফিসারের জন্য, এর জন্য কি করতে হবে? উইঠা পড়ে লাগতে হবে এখন থেকে। যারা ক্যাশে চাকরি করছেন, যারা অফিসার জেনারেল চাকরি করছেন, তাদের উচিত হবে এই এসওর জন্য উইঠা পড়ে এখন থেকে লাগা, এখন থেকে। বিলিভ করেন, আপনি যত সময় পার করে ফেলবেন তত আপনার পড়ার প্রতি অনীহা চলে আসবে, আপনি সিনিয়র অফিসার থেকে তত ট্র্যাকলেস হয়ে যাবেন, দূরে চলে যাবেন। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে, আমাদের একদম নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে কয় তারিখ থেকে? একদম নিউ ব্যাচ। নিউ ব্যাচ কত? নিউ ব্যাচ হচ্ছে 26 নাম্বার ব্যাচ অনলাইনে। অনলাইনে 26 নাম্বার ব্যাচ শুরু হবে, ঠিক আছে? এই যে আজকে একটা বেসিক ক্লাস করলেন, এরকম কয়েকটা বেসিক ক্লাস হবে, তারপরে নিউ ব্যাচ 26, এটা হচ্ছে আগে লিখে দিই অনলাইন, অনলাইন নিউ ব্যাচ 26। এই ব্যাচে ভর্তি হবেন, এই ব্যাচে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিবেন এবং নিজের সাথে নিজে একটা ওয়াদা করবেন, আমি কোনো ক্লাস মিস করব না, কোনো পরীক্ষা মিস করব না, এবং এই লেকচার শিটগুলো, এই লেকচার শিটগুলো 5 বার রিভিশন করবেন সিনিয়র অফিসার যদি হইতে চান। আর যদি ক্যাশে অফিসারের চাকরি পাইতে চান 2-3 বার শেষ করলেই হয়ে যাবে, হ্যাঁ? কিন্তু সিনিয়র অফিসার হইতে চাইলে 5 বার শেষ করতে হবে। এরপর আসেন, এইটা গেল হলো অনলাইন। আর অফলাইনের জন্য আমাদের নতুন একটা ব্যাচ, সেটা হচ্ছে অফলাইন। অফলাইন কোথায় করতে পারবেন বলেন? অফলাইনে আমাদের 2টা শাখা। অফলাইনে একটা হচ্ছে মিরপুর 10, মিরপুর 10, আর একটা কোথায়? রাজশাহী। রাজশাহী কোথায়? আলুপট্টি। রাজশাহী আলুপট্টি কোথায়? আলুপট্টি, আলুপট্টি, ঠিক আছে? এই মিরপুর হচ্ছে ফলপট্টি। মিরপুর কোথায়? ফলপট্টি। রাজশাহী কোথায়? আলুপট্টি, ঠিক আছে? তাহলে এই 2 পট্টিতে আমাদের কি আছে? টার্নিং পয়েন্ট জব এর আছে। আপনি চাইলে অফলাইনে করতে পারবেন মিরপুর 10-এ আর হচ্ছে রাজশাহীতে। একদম নতুন বেস আছে অফলাইনে মিরপুর 10-এ। এই যে মিরপুর 10-এ অফলাইনে শুরু হচ্ছে আগামী কয় তারিখ? 16 তারিখ, 16ই অক্টোবর। 16ই অক্টোবর শুরু হচ্ছে একদম নিউ বেস, নিউ বেস। যারা করতে চান তারা করতে পারবেন। এখন পেমেন্ট ছিল আমাদের 8,500 টাকা, এখন অফারে চলতেছে মাত্র 6,000 টাকা। তাইলে এই বেসে ভর্তি হয়ে যাবেন। এটা হচ্ছে অফলাইন আর এটা হচ্ছে অনলাইন। অনলাইনে কোর্স ফি একটু বলি। অনলাইনে কোর্স ফি এখন একদম 3200 টাকা। এই যে 3200 টাকা ফিক্সড অনলাইন। অনলাইন যারা করবেন 3200 টাকায় ক্লাস পাবেন, পরীক্ষা পাবেন, লেকচার শিট পাবেন, সব কিছুই পাবেন। আর যারা অফলাইনে করবেন তাদের একটা সুবিধা একটু বেশি আছে, সেটা আমাদের এখানে লাইব্রেরি সুবিধা আছে। লাইব্রেরি সুবিধা, লাইব্রেরি সুবিধা সারাদিন চাইলে এখানে কি করতে পারবেন? সারাদিন চাইলে এখানে পড়তে পারবেন। যাই হোক, অনেক কথা বলছি। যারা মনে করেন যে ব্যাংকে বিলিভ করেন একদম অল্প সময়ে চাকরি পাওয়া যায়, আপনাদের অনেক বড় ভাই আছে, অনেক বন্ধু বান্ধব আছে, একটু জিজ্ঞেস করেন টার্নিং পয়েন্ট বর্তমান কি অবস্থায় আছে, কেমন সেবা দিচ্ছে, দেখবেন বলবে চমৎকার। এক কথায় বলবে চমৎকার। আমাদের অনলাইন অফলাইন অসাধারণ। মানে একটা কোচিং সেন্টার যে এত সুন্দর একটা সার্ভিস দিতে পারে, অনলাইন সার্ভিসটা আমি জাস্ট একটু দেখেন, 1 মিনিট একটু শুনেন। এই যারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হবেন, কিসে? অনলাইন। অনলাইনে হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই আপনি এই কোর্সটা করতে পারতেছেন। দেখেন কি কি পাচ্ছেন একটু বলি। ভর্তি যখন হচ্ছেন, টাকা যখন পাঠাচ্ছেন, এরপরে আমরা প্রাইভেট একটা গ্রুপে আপনাকে যুক্ত করাচ্ছি। দেখেন, তাহলে প্রথম কাজ হয়ে গেল কি? প্রথম কাজই হইলো আপনাকে টাকা পাঠানোর সাথে সাথে আমরাই আপনাকে খুঁজে নিচ্ছি কত নাম্বার থেকে টাকা আসছে, লাস্ট 3 ডিজিট কত, এইটা। তাহলে আমরা তাকে ফোন দিচ্ছি যে আপনি টাকা পাঠাইছেন, এই টাকাটা আমরা পাইছি,
এখন আপনি ইমেলটা একটু চেক করবেন। ইমেল চেকের মাধ্যমে আমরা প্রাইভেট গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি। তাহলে এই প্রাইভেট গ্রুপে GROUP গ্রুপে যুক্ত করাচ্ছি। হ্যাঁ, তাহলে প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে গেলেন। নাম্বার 2 দেখেন, যখন যুক্ত করাই ফেলছি, এরপরে হচ্ছে এই ভাইয়া অথবা আপু যেহেতু আমাদের সাথে ভর্তি হয়ে গেছে, তাকে কিভাবে 2 দিনের মধ্যে লেকচার শিট আমি পাঠাবো। তাহলে আমরা লেকচার শিট দ্রুত পাঠিয়ে দিচ্ছি। লেকচার শিট দ্রুত পাঠিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর সার্ভিস পাঠিয়ে দিচ্ছি। আপনি ভুল ধরবেন কোথায়? ধরার সুযোগ আছে বলেন? তাহলে প্রাইভেট গ্রুপে যুক্ত করাইলাম, ক্লাস চলতে থাকলো, লেকচার শিট 2 দিনের মধ্যে পেয়ে গেলেন। এরপর দেখেন নাম্বার 3, এই লেকচার শিট পাঠানোর পরে আমাদের কাজ হয় আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন? যত প্রকার প্রবলেম আছে আপনার সব সমাধান হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। এরপরে আমরা আরেকটা গ্রুপে যুক্ত করাবো, সেটা হচ্ছে মাস্টার গ্রুপ। এটা একটু অন্য কালি দিয়ে লিখি, কারণ এই মাস্টার গ্রুপটা আমাদের হচ্ছে মানে খুবই কি, মানে এটা এত চমৎকার একটা প্ল্যাটফর্ম মাস্টার গ্রুপটা। এই যে মাস্টার গ্রুপ, ঠিক আছে? এই মাস্টার গ্রুপে আমরা যুক্ত করাই দিচ্ছি আপনাকে। তাহলে দেখেন কাজগুলো কত সুন্দর, এবং যতগুলো ক্লাস হবে, এই যে প্রাইভেট গ্রুপ যতগুলো ক্লাস হবে, এই প্রাইভেট গ্রুপে কি দিচ্ছি? রেকর্ড দিচ্ছি। রেকর্ড আপনি যতবার ইচ্ছে, যতদিন ইচ্ছে এই রেকর্ড ক্লাস করবেন। প্রত্যেকটা ক্লাস লাইভ হয় এবং রেকর্ড থাকে। দেখেন অনেকেই কি করবে, আপনাদের কাছ থেকে 1500 টাকা নিবে বা 2000 টাকা নিবে, ফেসবুক লাইভে ক্লাস দিবে। লাইভে ক্লাস করা আর হচ্ছে জুমে ক্লাস করা আকাশ পাতাল ব্যবধান, মাথায় রাখতে হবে এটা। লাইভে যদি আমরা করাইতাম, আমরা আপনাদের কাছ থেকে 1000 টাকা নিলেই হয়ে যেত। যেহেতু লাইভে করাচ্ছি না, আমরা জুমে ক্লাস দেই, রেকর্ড থাকে, সেই রেকর্ডটা লাইফ টাইম আবার রেকর্ড থাকতেছে। ফেসবুক তো ভাই, ফেসবুকে লাইভ করলে 1 মাস পরে অটো ডিলিট হয়ে যাবে। আর জুমে আমাদের লাইভ ক্লাস হয়, সেটা আমরা ডাউনলোড করি। ডাউনলোড করে আপনাদের এই যে প্রাইভেট গ্রুপ, এই গ্রুপটাতে আমরা দিয়ে দিই। শুধু আপনারা যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদের জন্য, শুধু তারাই দেখতে পারবেন এই ক্লাসগুলো, ঠিক আছে? তাহলে দেখেন এত সুন্দর একটা প্ল্যাটফর্ম। বিলিভ করেন, আমরা যে সার্ভিস দেই এই 3200 টাকায়, কয় টাকায়? এই 3200 টাকায় যে সার্ভিস দেই, আপনি বলতে বাধ্য যে এইটার কোর্স ফি হওয়া উচিত 6000 টাকা। বলতে বাধ্য, কোনো মিস নাই। এবং অনেক স্টুডেন্ট যারা চাকরি পেয়ে গেছে তারাই বলছে যে আপনারা এত অল্প টাকায় কিভাবে এই সার্ভিসটা দিতে পারেন। আমি বলি কিছু সিস্টেম আছে, যেন আমরা কেন দিতে পারি। মূল হচ্ছে আমাদের মেন শক্তিটা যেটা হচ্ছে, যারা অনার তারাই টিচার, যারা টিচার তারাই অনার। এই জন্য আমরা কি করতে পারি, এই সার্ভিসটা এত সুন্দর দিতে পারি, গুছাই দিতে পারি। একজন টিচার একজন স্টুডেন্টকে নিয়ে যেভাবে ভাবে, একজন বিজনেসম্যান একজন স্টুডেন্টকে নিয়ে সেভাবে ভাববে না। এই কথা মাথায় রাখবেন সবসময়। ধরেন শুভ্র স্যার, তারেক স্যার, সুমন স্যার, মিজান স্যার আপনাকে নিয়ে যেভাবে ভাববে একজন বিজনেসম্যান, ধরেন আমি একজন বিজনেসম্যান, আমি শিক্ষক না, আমি আপনাকে নিয়ে সেভাবে ভাববো না। আমি শুধু ভাববো কিভাবে আপনার কাছ থেকে প্রফিট করা যায়। কিন্তু একজন টিচার চাবে আপনাকে কিভাবে সার্ভিস দিয়ে আপনাকে অফিসার বানানো যায়। এইটা সবসময় মাথায় রাখতে হবে। এই জন্যই টার্নিং পয়েন্ট বেস্ট। আমরা এই যে এত কনফিডেন্টলি কথাগুলো কেন বলতে পারি, কারণ আমরা ভালো সার্ভিস দেই। যাই হোক, আপনাদের ছোট ভাই বোন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু জানাই দিবেন, একদম যে 2017 পোস্টের যে সার্কুলার আসছে, এটার জন্য নতুন বেশ শুরু হচ্ছে। তোমরা যাও, টার্নিং পয়েন্টে ভর্তি হও, অফলাইন অনলাইন সবই আছে, একদম চমৎকার সার্ভিস। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের কোনো কথা থাকলে, কোনো পরামর্শ থাকলে, কোনো অভিযোগ থাকলে, কোনো সমস্যা থাকলে, যত প্রকার তথ্য জানার ইচ্ছা আছে আমাকে ফোন দিবেন। সবাই আমাকে ফোন দিবেন। হ্যাঁ, আমি বড় করে নামটা দিচ্ছি। আমার নাম হচ্ছে, আচ্ছা ফেসবুকে যেটা আছে সেটাই দিই, বাপ্পি দাস। ঠিক আছে, বাপ্পি দাস। আমি যে নাম্বারটা দিব এইটা আমার নাম্বার। হোয়াটসঅ্যাপ করতে পারবেন, ফোন করতে পারবেন, মেসেজ দিতে পারবেন। যত প্রকার তথ্য জানার ইচ্ছা সব আমাকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে ভাইরে, আমাদের ভিতরে সততা আছে। এই যে একটা কথা বলে না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি।
আমরা ওই পলিসিটা মেনটেন করি, আমরা যা বলি, যা কমিটমেন্ট করি, যেটা আপনাদের দেওয়ার চেষ্টা করি, এবং সবকিছুই কিন্তু আমরা প্রপারলি পাবে। এবং দেখবেন আমাদের এইখানে যদি কখনো আসেন, দেখবেন আমাদের এত পরিপাটি, সবকিছু গোছানো। এই যে অনলাইন ক্লাসরুমে যে কথা বলতেছি, এই ক্লাসরুমটা পুরোপুরি তো আপনারা দেখতে পারতেছেন না, এটা দেখলেই ভালো লাগবে। আমাদের পাশাপাশি 2টা ক্যাম্পাস, এই মিরপুর 10-এ 2টা ক্যাম্পাস নিয়ে বিজনেস করে একমাত্র কে? টার্নিং পয়েন্ট জব ইট, আর কেউ না, শুধু টার্নিং পয়েন্ট জব ইট। এটা কেন হয়েছে জানেন? অনলি আপনাদের ভালোবাসায়, শুধু আপনাদের ভালোবাসা এটা কি শেষ, এইটা সম্ভব হয়েছে, তাছাড়া হইতো না কখনোই। দেখেন ফোন নাম্বারটা একটু দিয়ে দেই, তারপর শেষ করি। আপনাদের কোনো কিছু জানা থাকলে আমাকে ফোন দিন, হ্যাঁ? 01896224210, এটা হচ্ছে আমার নাম্বার, ঠিক আছে? 01896224210। এইখানে কি করতে পারবেন? এখানে আপনি চাইলে ফোন করতে পারবেন, ফোন, হোয়াটসঅ্যাপ, SMS আপনি করতে পারেন আমাকে, ঠিক আছে? যে কোনো পরামর্শের জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ।